অ্যাস্ট্রোলজি ইজ দ্য সাবজেক্ট অফ বিলিনিয়ার্স, নট ফর মিলিনিয়ার্স। এটা একটা ভয়ঙ্কর মানুষের কথা, একটু সার্চ করে দেখো। যারা বিলিনিয়ার্স আছে, কোটিপতিদের সাবজেক্ট এটা, ছোট কারো সাবজেক্ট নয় এটা। কেন রাওসার নিয়ে গিয়ে পুরো প্রুফ করেছিলেন বিদ্যাটা বাজে নয়, যে শিখেছে সে বাজে। মন্ত্র কি, মন্ত্র এবং মন্ত্র যখন উচ্চারণ করতে হয় পুরো আওয়াজ করতে হয়। কেন ঢাকঢোল বাজায় তারাপীঠে? ভুলভাল মন্ত্রগুলো যখন পড়ছে কেউ যাতে বুঝতে না পারে, তাই জন্য ঢাক বাজিয়ে মদ খেয়ে পার্টি হয়। এবার তোমাকে আমি একটা কথা বলি, কে গেছে 8, 9, 10 লাখ টাকার তাকে পাথর দিয়েছে। আমি তাদেরকে বলি, আপনারা নিজেদেরকে চিন্তা করে দেখুন। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাকে যদি হাতে 7টা আংটি পড়তে হয় আর 2টো আরে লাগিয়ে নিতেন, 9টা হয়ে যেত, নবগ্রহ শান্তি হয়ে যেত। প্রবলেম আপনার, তাও কেন আসছেন আমার কাছে? 7খানা তো আপনি পড়েছেন। সেই লোককে আমি তুলেছি জায়গা থেকে, আংটি খুলিয়েছি। কেউ বলছে আমি রাজজ্যোতিষী, মানে তার সব পড়া হয়ে গেছে, হি নোজ এভরিথিং। তাহলে তাকে কেন অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে? নাম্বার 1, তাকে কেন বড় বড় জায়গায় ব্যানার লাগাতে হচ্ছে? তার কাছে তো এমনি লোকে চলে যাবে। আমি বলবো ভারতবর্ষের বড় বড় জ্যোতিষীদের 3-4 জনের নাম জীবিত আছেন। কি শিখেছে ভাই? খালি রত্ন পড়ে নাও। অ্যাস্ট্রোলজিতে রত্ন, নারীতে পরিষ্কার কোনো রত্নের ব্যাখ্যাই নেই। লাল কিতাবে কোথাও কোনো রত্নের ব্যাখ্যা নেই। রেমেডি রত্ন নয়। আমাকে বুঝতে হবে রেমেডি মানে কি। রেমেডির ডেফিনেশন জানে না। প্রশ্নটা কি, কোন বইতে বলুন তো লেখা আছে? পড়াশোনাই আপনাদের ভাষাতেই বলছি, বৈদিকের কোন বইতে মাঙ্গলিকের ডেফিনেশন দেয়া আছে? বৃহৎ পরাশরী হোরাতে আছে, গর্গ সংহিতাতে আছে, জেমিনিতে আছে, নারীতে আছে, লাল কিতাবে আছে, রমাল অ্যাস্ট্রোলজিতে আছে। রমালে মঙ্গল প্ল্যানেটটাকেই বাজে বলা হয়েছে। কেন বাজে বলা হয়েছে? এদেরকেই জিজ্ঞাসা করি। D9 মানে তো বলে বিয়ের সাথে D9 এর সম্পর্ক, মানে নবাংশের সম্পর্ক। এটা কি তারা জানে নবাংশে 22 মাস দেশকন্যার স্বামীর কি সম্পর্ক? এটা কি তারা জানে নবাংশে সর্প দেশকন্যা নবাংশের কাজ কি? প্রথম কথা এটাই জানে না। D1 চ্যাট মানে লগ্ন চ্যাট হচ্ছে তোমার নিজের, তুমি নিজে ঠিক বুড়ো আঙুলের ছাপটা নেবে তোমার থেকে, দিয়ে তোমায় বাড়ির একটা সই করাবে। তোমার থেকে নামও জিজ্ঞাসা করবে না, তোমার থেকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, বলবে বাড়ি চলে যান, 3-4 দিন বাদে আসবে। তারপরে তোমাকে, তুমি যেদিনকে যাবে, ওনারা যা বলা শুরু করবে, তোমার মাথা খারাপ হয়ে যাবে। দেখো প্রবলেমটা কি জ্যোতিষের হয়ে গেছে এখন সব ফেকধারী জ্যোতিষী হয়ে গেছে লাইফে। 100টার মধ্যে আমি তোমাকে লিখে দিতে পারি কটা ভালো জায়গা থেকে পড়াশোনা করা জ্যোতিষ আছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। গোদা গোদা তাদের স্বর্ণ পদক, স্বর্ণ মুকুট, এবং তার থেকেও বড় জিনিস 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে কম করে হলে তার একদম চাকরিতে বাঁধা, বিবাহে বাঁধা, সব তারা কাটি। জ্যোতি প্লাস ঈশ। জ্যোতি কথার অর্থ হচ্ছে আলো বা প্রকাশ, ঈশ কথার অর্থ হচ্ছে ইষ্ট বা ঈশ্বর। ঈশ্বরের পথ নির্দেশের যে আলো, মানে যে আলো আপনাকে ঈশ্বরের পথ দেখায়, সেই আলোর নামই হচ্ছে, বা সেই বিদ্যার নামই হচ্ছে জ্যোতিষ। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টে কি বিষয় হবে সেটার জন্যই তো ক্লিক করেছেন, তাই না? সায়ন স্যারের সাথে আজকে প্রথমবার, হ্যাঁ, আমাদের যিনি গেস্ট আছেন তিনি সায়ন স্যার, এবং তার সাথে আজকে আমরা কথা বলবো জ্যোতিষ কি, বা জ্যোতিষ সাবজেক্টটা কি শুধু বিজনেসের জন্য। আপনারা চেনেন এই মানুষটাকে, আমি ছোট্ট একটা উক্তি দিই আপনাদের। তিনি বলেছেন যে লাখপতিদের জন্য কিন্তু জ্যোতিষ না, কোটিপতিদের জন্য জ্যোতিষ। কে বলেছেন জানেন? সারা বিশ্ব এক নামে তাকে চেনে, এখনও চেনে, এবং তাকে নিয়ে নানান টাইপের স্টোরি হয়। তিনি হচ্ছেন জেপি মর্গান। একটু অবাক লাগছে না? বিদেশি মানুষ এই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে। যদি বিশ্বাস না হয়, এই লেখাটা আপনি একবার গুগলে লিখে দেখতে পারেন। ডাইরেক্ট স্যারের কাছে যাব, যেভাবে স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করে, এবং আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে কি করে নিজের ভাষা বা নিজের যে প্রতিভাটা আপনার মধ্যে আছে সেটা এখানে এসে আমাদের সাথে ডিসকাস করব, কথা বলবো। এবং যদি চাইছেন কোনো প্রমোশনাল কাজ, বা ধরুন কোনো স্পিরিচুয়াল কাজ করতে চাইছেন, বা বুঝতে পারছেন না কি করলে ভালো হতে পারে, কল করুন আমাদের সাথে, আর ডাইরেক্ট
সায়ন স্যারের সাথে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো কৌশিক? এই চলছে স্যার। প্রথমে বলি, আপনি আমার অনেক সিনিয়র, কারণ আমরা একই স্কুলে পড়াশোনা করেছি হ্যাঁ, এবং আজকে আপনার সাথে হঠাৎ করে দেখা এবং অনেক স্যারের ব্যাপারে আমরা ওভার দ্য ফোন কথা বলেছি। খুব ভালো দিনগুলো ছিল স্কুলে পড়াশোনা। স্কুলে পড়াশোনার দিনগুলো তো প্রত্যেকেরই একটু অন্য টাইপের থাকে। মাঝখানে অনেক বছর হয়তো দেখা হুম, সাক্ষাৎ হুম, নেই। হুম, হুম, হুম। তুমিও বড় হয়ে গেছো, তোমার লাইফে এগিয়ে গেছো, কোনোদিনও হয়তো স্যার, ভাবিওনি। আপনি কোন প্রিন্সিপালকে পেয়েছিলেন? আমি বিদ্যুৎ বিকাশ চৌধুরীকে পেয়েছিলাম। বিদ্যুৎ বিকাশ স্যার আমাদের ক্লাস 11-এ এসেছিলেন, মানে ওটাই লাস্ট ইয়ার ছিল আমাদের। বাবা! যাই হোক স্যার, এবং আপনি যখন ওভার দ্য ফোন আমাদের যে বিষয়টা নিয়ে কথা হয়েছিল, তারপর আমরা জানতে পারি যে আপনিও সেম স্কুলে। ১ম কথা হয়েছিল যেটা, যে জ্যোতিষ কি? এটা একটা খুব বড় প্রশ্ন। এটা কি আপনার কাছে ডেফিনিশন? সবার প্রথম দেখো, এখন ইউটিউবে পডকাস্টের যুগ নাম্বার ওয়ান। হুম। জ্যোতিষকে ভাঙতে গেলে জ্যোতিষের সন্ধি বিচ্ছেদ হচ্ছে। প্রথমে আমি ইংরাজিটা বলছি না, প্রথমে বাংলাটা বলে দিই, মানে সংস্কৃত ওয়ার্ড থেকে এসছে তো, হুম। তো গোদা বাংলা ভাষায় বলে দিই। জ্যোতি প্লাস ঈশ। জ্যোতি কথার অর্থ হচ্ছে আলো বা প্রকাশ। ঈশ কথার অর্থ হচ্ছে ইষ্ট বা ঈশ্বর। ঈশ্বরের পথ নির্দেশের যে আলো, মানে যে আলো আপনাকে ঈশ্বরের পথ দেখায়, সেই আলোর নামই হচ্ছে বা সেই বিদ্যার নামই হচ্ছে জ্যোতিষ। এইবার তুমি যখনই আসছো অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রো কথার অর্থ হচ্ছে আমাদের আকাশ, আমাদের যে ইউনিভার্স, ঠিক আছে। লজি মানে হচ্ছে, এই লজি কথাটা লজিক থেকে এসছে। অ্যাস্ট্রোনমি যেমন হয়, অ্যাস্ট্রয়েডস যেমন হয়, মানে মহাকাশ বিদ্যা, ঠিক আছে। দেখো, প্রবলেমটা কি জ্যোতিষের হয়ে গেছে এখন, এখন সব ফেকধারী জ্যোতিষী হয়ে গেছে লাইফে। 100টার মধ্যে আমি তোমাকে লিখে দিতে পারি কটা ভালো জায়গা থেকে পড়াশোনা করা জ্যোতিষ আছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। গোদা গোদা তাদের স্বর্ণ পদক, স্বর্ণ মুকুট, এবং তার থেকেও বড় জিনিস, 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে কম করে হলে তার একদম চাকরিতে বাঁধা, বিবাহে বাঁধা, সব তারা কাটিয়ে দিতে পারে। কিন্তু তারা এটা জানে না, জ্যোতিষ কিন্তু তা নয়। আজকে এই ধরনের অ্যাস্ট্রোলজি প্র্যাকটিশনারদের জন্য শাস্ত্রটা বদনাম হয়েছে। যে কারণে আমি কলকাতাতে, তুমি বললে বিশ্বাস করবে না, আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখি না। আমার পরিষ্কার ম্যান্ডেটরি ফ্যাক্ট হচ্ছে, আমাকে দেখাতে গেলে অনলাইনে দেখাতে হবে, কারণ আমি পড়াই। আমার প্যান ইন্ডিয়া বেস আমি পড়াই। আমার এত পড়ানোর পেছনে সময় চলে যায় যে আমার লোককে কনসালটেন্সি করার টাইমই আমি পাই না। আর এখানে কিছু ছাতার মতন কিছু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট গুলো গজিয়ে উঠেছে। দেখো, কলকাতার মানুষকে ভাবতে হবে একটা জিনিস, তোমাকে যদি ভালো জিনিস খেতে হয় না, তার ভালো দাম দিতে হবে। সেখানে তোমাকে বলবে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি, তারপরে তোমাকে 500 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, সপ্তাহে একটা করে ক্লাস। এটা জ্যোতিষ নয়। আমার কাছে যারা জ্যোতিষ পড়ে তাদের ভালো খরচা করতে হয়, কারণ আমাকেও আমার টিচারদের কাছে সাউথ ইন্ডিয়াতে গিয়ে সাউথ ইন্ডিয়ান টিচারদের কাছে ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করে, তুমি জানো ভালো করে আমি ইঞ্জিনিয়ার ছিলাম, হুম। তো আমি দীর্ঘ 17 বছর চাকরি করেছি। 2011 সালে একজন সুনামধন্য জ্যোতিষীর কাছে গেছিলাম কিছু পার্সোনাল প্রবলেম নিয়ে। তখনকার দিনে ওনার কাছ থেকে ঠকবার পর, আমি নামটা নিতে চাই না, ঠিক আছে, কিন্তু খুব সুনামধন্য খ্যাত ব্যক্তি, ওনার কাছে ঠকবার পর আমি যখন বাইরে চাকরির সূত্রে ছিলাম দিল্লিতে, তখন প্রফেসর রাও তখন ভারতীয় বিদ্যাভবনে পড়াতেন। কে এন রাও স্যারের থেকে আমার হাতে করি শুরু হয় জ্যোতিষের, বৈদিক অ্যাস্ট্রোলজি। তারপরে বিভিন্ন জেমিনি জ্যোতিষ বলো, জ্যোতিষের যে বিভিন্ন মোডালিটি আছে সেগুলো নিয়ে আমি পড়েছি। এইবার তোমাকে এমন এমন বলো তো, জ্যোতিষ এই যে বলে তোমরা যে বৈদিক জ্যোতিষ, তুমি আমাকে যেটা জিজ্ঞাসাও করছিলে, বৈদিক জ্যোতিষ বলে কি কিছু আছে? আগে আমি এই জ্যোতিষীদের কাছে জিজ্ঞাসা করি। আমি জানি তোমার কমেন্ট বক্সে প্রচুর গালাগালি আমি খাবো, তাতে কিন্তু আমার কিন্তু কিছু। এটাই তো সত্যি যে বৈদিক জ্যোতিষ যদি আমি না শিখি, হুম। তাহলে কেপি বা নারী আমি দুটো শিখতে পারবো না। সব থেকে ভুল কথা হচ্ছে এটা। তোমাকে প্রথম কথা জানতে হবে, নারীর গল্পতে আমি আর পরে আসছি। হুম। বৈদিক এরা কেন বলে, এদেরকে এদের টিচাররাও তাদের টিচাররা তাদেরকে শিখিয়ে গেছে এরা। আরে বাবা, নারীটাও তো বৈদিকের মধ্যেই পড়ে।
জেমিনিটাই তো বৈদিকের মধ্যে পড়ে, পরাশরীটাও বৈদিকের মধ্যে পড়ে। এরা যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করে তার নাম হচ্ছে পরাশরী অ্যাস্ট্রোলজি। ওকে, তো পরাশর মুনি কি করেছেন আগে জানতে হবে। পরাশর মুনির আগে প্রচুর মুনি ঋষিরা ছিলেন। কাশ্যপ ঋষি ছিলেন, শুক্র ঋষি ছিলেন, তারপরে তোমার ভৃগু ঋষি ছিলেন। ভৃগু ঋষি তো জনক, অ্যাস্ট্রোলজির জনক হচ্ছে ভৃগু। ভৃগু ঋষি ছিলেন, নন্দিকিশোর ঋষি ছিলেন, শুক্র তোর নাম তো বললাম। এছাড়াও প্রচুর ঋষিরা, অগস্ত্য মুনি, আরো বলতে হবে অগস্ত্য মুনি ছিলেন। এরা নারী কথার অর্থ কি? নারী কথার অর্থ হচ্ছে নার, ঠিক আছে? এরা প্রচুর লিটারেচার লিখেছেন। এই জিনিসগুলো সাউথ ইন্ডিয়ায় এখনো আছে তালপাতার লিপসের মধ্যে। তুমি যাবে, তোমার না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আঙুলের ঠিক বুড়ো আঙুলের ছাপটা নেবে তোমার থেকে, দিয়ে তোমায় বাড়িতে একটা সই করাবে। তোমার থেকে নামও জিজ্ঞাসা করবে না, তোমার থেকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, বলবে বাড়ি চলে যান, 3-4 দিন বাদে আসবে। তারপরে তোমাকে, তুমি যেদিনকে যাবে, ওনারা যা বলা শুরু করবে, তোমার মাথা খারাপ হয়ে যাবে। এবং ভালো নারী লিপস দেখতে তারা ভালো ভিজিট দেয়। প্রথমে তোমার নাম বলবে, তোমার বাবার নাম বলবে, তোমার দাদুর নাম বলবে, প্রত্যেকের নাম বলে দেবে, তোমার আশেপাশে বাড়ির তোমরা কটা ভাই কটা বোন, ইচ অ্যান্ড এভরিথিং বলবে। কি করে এটা? কি করে মানে? এইটাই তো তুমি বললে না যে বৈদিক না পড়লে নারী পড়া যাবে না, ভুল কথা। নারী প্রথমে পড়তে হবে। ফার্স্টে নারী, নারী ছাড়া একটা অস্তিত্বই হয় না। এবার নারীতে আসছি, খুব বড় জিনিসে আসছি। পরাশর মুনি কি করলেন, গর্গ মুনি কি করলেন, এগুলো তোমাদেরকে দেখতে হবে। পরাশর ঋষি যেটা করলেন সেটা হচ্ছে উনি রিসার্চ করলেন নারীর ওপরে। নারী খুব সোজা, 1+1=2। সেখানে ট্রানজিট, গোচরটাই মেন লাগে সেখানে। পরাশর মুনি বললেন যে আমি এর আরো ভেতরে ঢুকব। কেন হচ্ছে উনি তো বলে দিয়ে গেছেন। নারীকে বলা হয় ইংরাজিতে দ্য লাইট অফ দ্য ডিভাইন সেজেস। মানে পূর্ব মুনিদের, এনারা এত বড় বিজ্ঞানী ছিলেন এনারা। আমাদের প্রেডিকশন, এই যে লোকের প্রেডিকশন দিতে ফাটে, ঠিক আছে? কেন ফাটে বলো তো? আমি তোমাকে এবার বলছি, গোদা বাংলায় বলছি, আমি দেখি আমার হাসি পায়, প্রচুর পডকাস্টে দেখেছি। তুমি জানো, আমি পড়াশোনাদেরকেই জিজ্ঞাসা করি, D9 মানে তো বলে বিয়ের সাথে D9 এর সম্পর্ক, মানে নবাংশের সম্পর্ক। এটা কি তারা জানে নবাংশে 22 মাস দেশকন্যার স্বামীর কি সম্পর্ক? এটা কি তারা জানে নবাংশে সর্প দেশকন নবাংশের কাজ কি? প্রথম কথা এটাই জানে না। D1 চ্যাট মানে লগ্ন চ্যাট হচ্ছে তোমার নিজের, তুমি নিজে। পরাশর ঋষিকে 16টা সরসবর্গ চ্যাট করার দরকার ছিল না। 16টা চ্যাটের 16টা মিনিং আছে। D9 হচ্ছে তোমার আত্মা। তোমার আত্মা কথার অর্থ তোমার ওয়াইফ নয়, ওয়াইফ অ্যাজ আ পার্ট, সহধর্মিনী অ্যাজ আ পার্ট। বাট কোন প্ল্যানেটে কি স্ট্রেংথে আছে দেখবে না। অনেক, তুমি কোনো জ্যোতিষীর কাছে গেলে বললো তোমার রাজযোগ আছে, ঠিক আছে, তোমার এই টাইমে উন্নতি হবে। হঠাৎ করে সেই টাইম ফ্রেমে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট এসে গেল। এটা কেন হলো? তোমার তো রাজযোগ চলছিল। এই জিনিসগুলোকে নিয়ে বাংলায় কথা বলার মতন অ্যাস্ট্রোলজার নেই। শুধুমাত্র কি হচ্ছে, ব্যবসার 3টে জিনিস, শনি সাড়ে সাতি, শনি দাইয়া আর মাঙ্গলিক। আমি তাদের কাছে প্রশ্ন রাখি, কোন বইতে বলুন তো লেখা আছে, পড়াশোনাই আপনাদের ভাষাতেই বলছি, বৈদিকের কোন বইতে মাঙ্গলিকের ডেফিনেশন দেয়া আছে? বৃহৎ পরাশরী হোরাতে আছে, গর্গ সংহিতাতে আছে, জেমিনিতে আছে, নারীতে আছে, লাল কিতাবে আছে, রমাল অ্যাস্ট্রোলজিতে আছে। রমালে মঙ্গল প্ল্যানেটটাকেই বাজে বলা হয়েছে। কেন বাজে বলা হয়েছে? সবার আগে বুঝতে হবে, মঙ্গল তোমার যে ঘরেই বসলো,
যে ঘরেই বসলো, মঙ্গল ইজ দ্য এনার্জি প্ল্যানেট, মঙ্গল অপটিমাম এনার্জির প্ল্যানেট। তাহলে সে কি করবে? সে সবসময় যেখানেই বসবে তার প্রভাব দেখাবে, সেইভাবে তার প্রভাব পড়বেই। এবার লাল কিতাবে একটা কনসেপ্ট আছে এবং রামালেও একটা কনসেপ্ট আছে, মঙ্গলের প্রভাবটার কে আরো অ্যানালাইসিস করা হয়েছে সেখানে। কিরাম অ্যানালিসিস করা হয়েছে? যেমন দেখো, মঙ্গলের যে প্রভাবটা পড়ে, মঙ্গল দু রকমের হয়। কেন? হনুমানজির যেমন দুটো রূপ, মঙ্গলকে আমরা হনুমানজির সাথে তুলনা করি। শান্ত রূপে রামের ভক্ত, আর অশান্ত রূপে লঙ্কায় আগুন লাগিয়ে দেওয়ার লোক। মঙ্গল হচ্ছে তাই, এনার্জি একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম করে। মাঙ্গলিক মানেই সে খারাপ, 36টা গুণ মেলাচ্ছে। এখন তো আবার সব ফ্রিতে মিলিয়ে নিচ্ছে। 36টা গুণ মেলানোর পরের 10-12 দিন 10 মাস যাচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? আর গালাগালি কারা খাচ্ছে? গালাগালি খাচ্ছে সেই অ্যাস্ট্রোলজাররা যারা অরিজিনালি অ্যাস্ট্রোলজি পড়ায়। আমি কলকাতাতে কোনো ইনস্টিটিউট বা কোনো স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছি লজ্জায়, লজ্জায় ছেড়ে দিয়েছি, পড়াই না, আমার দরকার নেই। আমি 10 জনকে পড়াবো, ভদ্র জিনিস পড়াবো। ওই নোংরামি অ্যাস্ট্রোলজি নিয়ে খালি কি শিখেছে ভাই? খালি রত্ন পড়ে না, অ্যাস্ট্রোলজিতে রত্ন, নারীতে পরিষ্কার কোনো রত্নের ব্যাখ্যাই নেই। লাল কিতাবে কোথাও কোনো রত্নের ব্যাখ্যা নেই, রেমেডি রত্ন নয়। আমাকে বুঝতে হবে রেমেডি মানে কি। রেমেডির ডেফিনেশন জানে না এরা। এরা বলে তোমার রাহু খারাপ, তুমি গোমেদ পড়ো। তোমাকে এবার আমি একটা প্রশ্ন করি, তোমার হাতের 5টা আঙুল কি সমান? সমান নয়। তুমি এবার আমাকে একটা জিনিস বলো, হাতের যদি 5টা জিনিস সমান না হয়, তাহলে সচিন তেন্ডুলকার যেদিনকে জন্মেছিলেন বোম্বেতে, ওই টাইমে প্রচুর লোক জন্মেছিল। সেম টাইমে বোম্বেতে সবাই সচিন তেন্ডুলকার কেন হতে পারলো না? এই প্রশ্ন তা তো না, তো লতা মঙ্গেশকর আছেন, মোহাম্মদ রফি, যে কোনো ব্যক্তি, ওই আমি একজনের নাম নিলাম, বলছেন সেম টাইমে কেউ প্রচুর লোক। অনেক আছে, কিন্তু কেউ তো ওরকম হতে আরে পারে না। লগ্নের ছক তো একই বেরিয়েছে, হওয়ার কথা তো একই, চারটা তো একই বেরোবে সেই টাইম দিলে। কেন হলো না? কেন হলো না? বড় প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের কাছে লিখে গেলাম, তোমার কাছে প্রচুর লোক আছে, তাদের কাছে জানবে উত্তরটা। আমি তোমার সাথে নেক্সট এপিসোডে বলবো কেন হয় না, কোথায় ডিফারেন্স হয়। আমি যখন ডেট অফ বার্থ দেবো, পুরো বার্থ ডিটেলস দেবো, তুমি দেখতেই পাবে না, একই বেরোবে ছক। তাহলে প্রেডিকশনও এক করবে। একজন রিস্কা চালাচ্ছে, একজন সচিন তেন্ডুলকার। এইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নয়। এগুলো এগুলো বেসিক্যালি যেগুলো চলছে, ম্যাক্সিমাম ভাঁওতাবাজি। মানুষকে ভয় দেখাও, ভয় দেখানোর পরে AK-47 বার, AK-47 প্রচুর আছে, AK-47 আছে, বুপোর্স আছে, ব্রহ্মাউস আছে, প্রচুর আছে। কি ব্রহ্মাউস আছে? বলছে কাল সর্প, কালো সর্প। আরে ভাই, যে প্ল্যানেটটাই ইমাজিনারি নোট, কেমন করে রাহু কেতু তৈরি হয়? প্রশ্নটা রেখে গেলাম। রাহু আর কেতু কেমন করে সৃষ্টি হয়? 7টা তো ফিজিক্যাল প্ল্যানেট আছে, 7 ফিজিক্যাল প্ল্যানেটস উই হ্যাভ, 9টার মধ্যে 7টা আছে। তাহলে এবার আমাকে বোঝাতে হবে এই 7টা প্ল্যানেটের পর দুটোকে আমরা কি বলছি? শ্যাডো প্ল্যানেট, যেটাকে চোখে দেখা যায় না, বাট তার কাজ আছে। বেসিক্যালি রাহু কেতু কি? রাহু এবং কেতু হচ্ছে পৃথিবীর অ্যাক্সিসে, চন্দ্র নিজের অ্যাক্সিসে চন্দ্র ঘুরছে, পৃথিবীর অ্যাক্সিসে চন্দ্র যেইখানে কাট করছে, দুটো পয়েন্টে কাট করবে, নর্থ পয়েন্টে যেখানটায় কাট হচ্ছে সেইটাকে বলা হয় রাহুর পয়েন্ট, দ্য সার্পেন্টার হেড। আর সাউথ পয়েন্টে যেখানে কাট করে সেটা হচ্ছে সার্পেন্টার টেল, মানে কেতু। এইটা গেল বিজ্ঞান। এইবার রাহু কেতু অরিজিনালি কি, এটা জানতে গেলে নারীতে যেতে হবে। রাহু কেতু কি? রাহু কেতু ছাড়াও বিভিন্ন বোমা আছে, বরুণ আছে, যম আছে। এরা কারা? ইন্দ্র আছে, এরাও পেন দেয়। এমনি এমনি লেখা হয় না চ্যাটের মধ্যে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো এমনি এমনি আসে না, ওগুলোরও এফেক্ট আছে। কিন্তু এই এফেক্ট গুলো পডকাস্টে বলা যায় না, এগুলো শেখার জন্য অরিজিনাল জায়গায় যেতে হয়, শিখতে হয়। আজকের ডেটে আমি বলবো না আমি জ্যোতিষী, আই অ্যাম আ প্র্যাকটিশনার। আমি তোমাদের মতনই ছাত্র যারা জ্যোতিষ নিয়ে শিখছি। এতে এত ভাস্ট চ্যাপ্টার, এখানে কেউ বলছে আমি রাজজ্যোতিষী, মানে তার সব পড়া হয়ে গেছে।
হি নোজ এভরিথিং। তাহলে তাকে কেন অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে? নাম্বার ওয়ান, তাকে কেন বড় বড় জায়গায় ব্যানার লাগাতে হচ্ছে? তার কাছে তো এমনি লোকে চলে যাবে। আমি বলবো ভারতবর্ষের বড় বড় জ্যোতিষীদের 3-4 জনের নাম জীবিত আছেন তারা। যাও, তোমার যদি ক্ষমতা থাকে সুনীল জনকে গিয়ে দেখাও, নামই শোনেনি, অরিজিনাল অ্যাস্ট্রোলজার। সুনীল জনকে গিয়ে দেখাও, প্রেডিকশনের লেভেল দেখো, তুমি কালকে কোন জুতো পরে বাড়ি থেকে বেরিয়েছিলে সেটাও তোমায় বলে দেবে। দ্যাট ইজ কল দ্য প্রেডিকশন। ইয়েস, হয়। এবার তোমাকে আমি বলবো, দাঁড়াও। না, আমি এই জায়গাটাতে যাব। হুম একটা জিনিস আমার প্রশ্ন আছে। হুম ধরুন আমি যদি জানতে না চাই হুম কালকে আমি কি জুতো পরেছি বা আগের দিন কি জুতো হুম। পরবো, মানে পরের দিন কি হুম। জুতো পরবো এবং আগের দিন কি জুতো হুম। পরেছি, তাহলে সে কেন বলবে? তুমি জানতে না চাওয়ার না, ব্যাপার না, নয়, না, তোমাকে আপনি সে আপনি বুঝাচ্ছে। আমাকে প্রেডিকশনের জোরটা বলছেন আপনি। হ্যাঁ, আমি এটা কেন আমি জিজ্ঞেস করলাম স্যার, এটা আমি একটু এক্সপ্লেন করি। আমাদের এরকম অনেক মানুষ আছে যারা প্রথমেই তার প্রবলেমটা নিয়ে কথা বলে। প্রথমে আমি বুঝলাম। দেখো, আমি তোমাকে উদাহরণটা দিলাম। হুম, ওনার কাছে বা কারোর কাছে, আমার কাছে যখনই কেউ আসে হুম, দেখাতে বা আমি যখন পড়াই, আমি ফার্স্ট কোশ্চেন তাকে বলি, আপনি কিছুক্ষণ চুপ থাকবেন, আপনি আমায় কিছু বলবেন না। কারণ তার কষ্টার্জিত পয়সা সে আমাকে দিয়েছে। হুম, আমাকে ক্যালকুলেশন করতে হবে, আমাকে কম করে একটা ছকের পেছনে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে দেখতে। আমার কাছে যত ক্লায়েন্ট আছে, আমার একটা গুগলসের রিভিউ একটাও কেনা নয়। রিভিউস গুলো দেখবে তো 35-40টা আছে, ঠিক আছে? আমি যদি কিনতে শুরু করে দিই তাহলে হয়তো 5,000 রিভিউস চলে আসবে। আমি তাদেরকে বলি একটাই কথা, আপনার যদি ইচ্ছা হয়, এবার এত বয়স্ক ক্লায়েন্ট আছে আমার বাইরের, হুম, 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 তো কি হয়, তারা কেউ কেউ করতে পারে, কেউ কেউ করতে পারে না, তাদের জুমটাও তাদের ছেলে পুলেদেরকে চালিয়ে দিতে হয়। তাদের প্রবলেম গুলোকে প্রথমে একটা ছক দেখা 15 মিনিটে সম্ভব নয়, অনেক কিছু দেখতে হয় একটা ছকের মধ্যে, যে সিস্টেমেই দেখুক। পড়াশড়িতে দেখলে কি দেখবে না? এখানে কথা হয় শুধুমাত্র ফাট করে একটা ছক দেখলাম, ছকের মধ্যে কি প্রেডিকশন রেমেডি, আর সবাই শিখে যাবে। আজকে আমার পডকাস্টে সবাই শিখে যাবে। আপনাদেরকে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই। আপনারা এক কাজ করুন, আপনারা প্রথম ঘরে, প্রথম, পঞ্চম এবং নবম, এই 3টে ঘরে কত নম্বর রাশি লেখা আছে দেখে নিন ছকের মধ্যে। সেই রাশির যে স্বামী আছে, সেই রাশি স্বামী, কারণ আমরা জানি 12টা রাশি, হুম, হুম, 12টা রাশির টোটাল গ্রহ কটা? 9টা। তার মধ্যে রাহু কেতু যেহেতু ছায়া গ্রহ, তো ছায়া গ্রহের কোনো রাশি নেই। 7টা ফিজিক্যাল প্ল্যানেট, তো 2টো করে তো সবাই পাবে না। তো সান এবং মুন একটা করে রেখেছে, কর্কট রাশি যেমন চন্দ্রমা রেখেছে, সূর্য সেরকম সিংহ রাশিকে রেখেছে। বাদবাকি যে 5টা প্ল্যানেট 2টো করে রাশি রেখেছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং মঙ্গল। তো এইবার আপনি দেখলেন প্রথম ঘরে কত নম্বর রাশি তার রাশির মালিককে, পঞ্চম ঘরে কত নম্বর রাশি তার মালিককে, আর নবম ঘরে কত নম্বর রাশি তার মালিককে। এই 3টে দেখে 3টে রত্ন হাতে পড়ে নিন, হয়ে গেল রেমেডি। আমি হয়ে গেলাম জ্যোতিষ। এটাই জ্যোতিষ, এটাই অরিজিনাল জ্যোতিষ। এই মানে এই ব্যাপারটা এরকম ভাবে চলে। এই ব্যাপারে, এই ব্যবসাটা এইভাবে চলে, হ্যাঁ, ব্যবসা। এই ব্যবসাটা এইভাবে চলে। এবার তার সাথে আসে তান্ত্রিক। সব থেকে গেঁজারি ব্যবসা হচ্ছে তান্ত্রিকদের ব্যবসা। এটা একটু ভুল বলছেন না? না, তুমি আমাকে, আমি বলছি কেন, তুমি আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে আমি নিজে বগলামুখীর সাধক, ঠিক আছে? তা আপনি নিজে এরকম বলছেন? একদম বলছি, জানি বলে বলছি। সবার প্রথম কোন তন্ত্রের বইতে লেখা আছে যে দাদা আপনি মন্ত্রগুলোকে গিয়ে আওড়াবেন? হুম, শিব কি বলছে? সিদ্ধ কুঞ্জিকা সূত্রতে পার্বতী দেবীকে বলছেন অতি গোপনীয় গুহ্য তরঙ্গ বিদ্যা। তো যেটা গোপনীয় জিনিস, সেটা কি সবার সামনে এসে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন, এতবার পাঠ করবেন, আপনার ধন বর্ষা হয়ে যাবে? হয়, পৃথিবীতে হয়েছে আজ অব্দি। কিন্তু গুগলেও তো অনেক রকম বগলামুখী গুগলে আছে। দেখো বগলামুখী মন্ত্র আছে। হ্যাঁ, আমি হয়তো নেক্সট পডকাস্টে তোমাকে যখন বসবো, আমি বগলামুখী সম্বন্ধে তোমাকে নিশ্চয়ই বলবো। আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে, যারা অরিজিনাল তান্ত্রিক তারা গলায় না মাদুলি পরে ঘুরে বেড়ায় না। তারা গুপ্ত বিদ্যা গুপ্তভাবেই করতে হয়, কারো চোখের সামনে করতে নেই। আর যিনি ভিকটিম তাকে নিয়ে গিয়ে করতে হয়। শ্মশানে বসে 10টা কাঠ জ্বালালে হয় না, আর মদ খেলে তান্ত্রিক হওয়া যায় না। চাহিদা কত! আমার কাছে এসছে বিভিন্ন লোক, কলকাতাতে আমি দেখেছি, তারা ভালো ভালো পজিশনে কাজ করেন।
তাদেরকে গেছে 8, 9, 10 লাখ টাকার তাকে পাথর দিয়েছে। আমি তাদেরকে বলি আপনারা নিজেরা নিজেদেরকে চিন্তা করে দেখুন, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাকে যদি হাতে 7টা আংটি পড়তে হয় আর 2টো আরে লাগিয়ে নিতেন, 9টা হয়ে যেত, নবগ্রহ শান্তি হয়ে যেত। প্রবলেম আপনার, তাও কেন এসছেন আমার কাছে? 7খানা তো আপনি পড়েছেন। সেই লোককে আমি তুলেছি জায়গা থেকে, আংটি খুলিয়েছি। আমি যদি প্রবলেমটার রুটে না ঢুকতে পারি তাহলেই সমস্যা। এইবার তুমি বললে তান্ত্রিক হয়ে আপনি কেন বলছেন? তান্ত্রিক আমরা সবাই। তোমার মধ্যেও শিব বাস করে, তোমার শরীরের মধ্যে। আমাদের শরীরে প্রচুর নারী আছে, এই যে নারী নিয়ে কথা বলছিলে, আদি নারী, অন্ত নারী, এরকম আছে তো। আমাদের শরীরের এই যে রাইট পোর্শনটা, এটাকে বলা হয় সূর্য নারী বা শিবের অংশ। এটা বাঁদিকের যে পোর্শনটা, এটা হচ্ছে চন্দ্র নারী, এটা পার্বতীর অংশ। আর আমাদের মাঝখানে যে সিদ্ধারাটা আছে, ওটা হচ্ছে সুষুম্না নারী। ডক্টরদের যে সাইনটা হয়, এবং ওই সুষুম্না নারীতে ব্রহ্মবিন্দু থাকে, দিয়ে তার মধ্যে আমাদের যে কুণ্ডলিনীর শক্তি আছে সেইটা ভাগ থাকে। তো নারী তো সব জায়গা, তো তুমি তো এর বাইরে নয়, তোমার সিস্টেমটা তো ওইটাই। তুমি কি সেটার বাইরে? তোমার মধ্যেও তো শিব বাস করে, শুধু তুমি জানো না। তোমার দরজাটা তুমি যখনই ইনার সোলে ঢুকবে তোমার, তখনই তুমি বুঝতে পারবে। তুমি জানো বামাচারের ওপরে কোন তন্ত্র কাজ করে? বামাচারের ওপরে যে তন্ত্র, তার নাম হচ্ছে চীনাচার। মহা মানে বীরতন্ত্রে তুমি যখন বামাচার কমপ্লিট করে নেবে, তারপর আসবে চীনাচার। শক্তির যে আচমন বিধি, আমি অনেক তান্ত্রিককে দেখেছি নিজের চোখে, শক্তির যখন সে আসনে বসছে, তার আচমন করছে নারায়ণের। কেন? ওয়াই? পরিষ্কার বৃহত্তন্ত্রসারে লেখা আছে, তুমি যে কোনো শক্তির যে যদি পুজো করো, সে দশ মহাবিদ্যা হোক বা যার হোক, তার জন্য তোমার শক্তির আচমন বিধি আলাদা আছে। প্লাস কালীর জন্য স্পেশাল কালীর আচমন পদ্ধতি আছে। মন্ত্র মানে মন্ত্র ওইভাবে জাগ্রত হয় না। মন্ত্র গুরুর মুখ থেকে শুনতে হবে, শাক্ত মতে দীক্ষিত হতে হবে, কানে সেই মন্ত্র নেবার পর কাউকে বলা যাবে না, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তার জপ করতে হবে মৃত্যুর আগে অবধি, তবে গেলে সেই মন্ত্র কাজ করবে। একটা পার্টিকুলার অ্যামাউন্টের ক্যালকুলেশন আছে। মন্ত্র কি, মন্ত্র এবং মন্ত্র যখন উচ্চারণ করতে হয়, পুরো আওয়াজ করতে হয়। কেন ঢাকঢোল বাজায় তারাপীঠে? ভুলভাল মন্ত্রগুলো যখন পড়ছে, কেউ যাতে বুঝতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে, তাই জন্য ঢাক বাজিয়ে মদ খেয়ে পার্টি হয়। এবার এবার তোমাকে আমি একটা কথা বলি, শ্মশানের নিজত্ব মাহাত্ম্য আছে। শ্মশানটা তো মায়ের জায়গা। সেই মাহাত্ম্য হয়তো কারোর কাজ হয়ে যায়, হুম। আর সেই মাহাত্ম্য হয়তো কারোর কাজ হয় না। যার হয় না তাকে বলে তোর ভাগ্য খারাপ, আরো টাকা লাগবে। তা ব্যাপার না, আমি এগুলোতে ঢুকতেও চাই না, তারা তাদের করে খাচ্ছে। আমার দরকার হচ্ছে মানুষের এইটুকুনি বোঝা, যারা ওই শিক্ষিত হয়ে 7খানা 8খানা আংটি পরে, তাদের কোনো জ্ঞান নেই। সোজা কথা, তাদের কোনো জ্ঞান নেই। তাদের উচিত যে নিজের রেমেডি করা মানে কখনো এ করা নয়। এইবার তোমাকে আমি খুব ভালো একটা জিনিস বলছি, দেখো, এই ডিসকাশনটা সব থেকে বড় জায়গায় যাবে এইখানে, যে রেমেডি কথার অর্থ কি। রেমেডি কথার অর্থতে আমি যখন আসছিলাম, এই যে বললাম রাহু তোমার বাজে, তো তোমার রাহু বাজে মানে কি? তোমাকে গোমেদ ধরিয়ে দিল। আগে তোমাকে পুরো টোটাল ন্যাটাল চার্টটাকে দেখতে হয়। আমরা নারীতে পুরো একটা ন্যাটাল চার্টকে দেখি, দেখার পর সেখান থেকে বার করি যে কোন প্ল্যানেটের কি স্ট্রেংথ আছে, মানে কার কি জোরে আছে। কারণ নারীতে পুরো 9টা প্ল্যানেটের দুটো তত্ত্বে ভাগ করা আছে। আমি এক্ষুনি বলবো, সেটা রেমেডির পার্টটা কমপ্লিট করে নি, বলছি। তো এবার কি হচ্ছে, যখনই আমার কাছে স্ট্রেংথ বেরিয়ে এলো, রাহু ভালো স্ট্রেংথে আছে, রাহু কোনো খারাপ হয় না, আমি তাকে রেমেডি করছি। তার মানে কি, যে প্ল্যানেট আমাকে দিতে এসছিল, আমি তাকে ব্লক করছি। রেমেডি কথার অর্থ, তোমার শরীর খারাপ হলে তুমি ওষুধ খাবে। রেমেডি কথার অর্থ তাই। হুম। কাল সর্প দোষ না যোগ, সেটার চ্যাট অনুযায়ী ভ্যারি করে। কেন যোগ বললাম? আমি এমনও লোক দেখেছি, মনে করো তোমার পুষ্কর নমাংশে, এবার নমাংশে আসি, পুষ্কর নমাংশে সব নতুন নতুন জিনিস,
মার্কেটে এখনো বেরোয়নি, ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় না, খুব কম জানে লোকে। পুষ্কর নবাংশের কোনো প্ল্যানেট তোমার খারাপ দেখালো, সেই প্ল্যানেটটা পুষ্কর নবাংশ মানে কি? পুষ্কর কথার অর্থ হচ্ছে পোষণ কর্তা, তারণ কর্তা, মানে তোমাকে পুষছেন যিনি। তার যে দশা আসবে, অন্তর্দশা আসবে, ওই টাইমে তোমার গ্রোথ হবে। হঠাৎ করে তুমি কোনো এমন একজনের কাছে গিয়ে পৌঁছলে যে পুষ্কর নবাংশ সম্বন্ধে দেখলোই না, ওই প্ল্যানেটটার রেমেডি করে দিল, তাহলে তোমাকে যে দিতে এসছিল সে কি আর দিতে পারবে? ডাক্তারিতেও যেমন ভুল ডাক্তারের জন্য রুগী মরে, কারণ দেখো কোনো ডাক্তার আজ অব্দি বলেছে, গ্যারেন্টি দিয়েছে যে আমি 100% সব অপারেশন থিয়েটারে? দেবী শেট্টিও বলতে পারেনি। কোনো কেউ বলতে পারবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে, যেহেতু ভালো ইনস্টিটিউট নেই, প্রথমেই যেটা বললাম, ছাত্রছাত্রীরা তৈরি হতে পারছে না। 500 টাকা দিয়ে জ্যোতিষ শেখা যায় না। জ্যোতিষ পড়তে গেলে বেয়ার মিনিমাম পড়াশোনা পড়তে গেলে 3.5 থেকে 4 বছর সময় লাগবে, কন্ট্রিবিউট করতে হবে সময়। মানে পুরোপুরি এটা অনার্স। হ্যাঁ, বিএসসি এমএসসি পড়ুক না, আমি ব্যাঙ্গালোর আইসিএস এ পড়ুক, ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটিতে গিয়ে ব্যাঙ্গালোরেরটায় ভর্তি হোক, পড়ুক, বিবি রমন স্যারের যে ইনস্টিটিউট আছে পড়ুক, ওখানে কোর্স আছে ওদের পার্টিকুলারলি। এমনি এমনি তুমি যাবে আর শিখে যাবে ওরকম হয় না, ইউ হ্যাভ টু রিড, বা ভালো কোনো টিচারের কাছে পড়ুন। কাউকে বলছি না আমার কাছে আসতে, আমি বলছি ভালো যারা পড়ান, কলকাতাতেও আছে 2-3 জনকে আমি চিনি, পার্সোনালি চিনি। আর বাদবাকি যেগুলো আছে ওগুলো তো ছেড়ে দাও, কারণ কলকাতা ইনস্টিটিউটগুলো কি লেখো, কি লিখবো, লিখবো কি? আমি তোমাকে একটা ক্যান্সারের সূত্র বলছি, ঠিক আছে, দুটো সূত্র তো। ভেনাসের সঙ্গে যদি রাহুর মুলাকাত হয়ে যায়, ইফ রাহু ইজ কানেক্টেড টু ভেনাস, মানে শুক্রের সাথে যদি রাহুর সংযোগ তৈরি হয়, কি সংযোগ? নারী সংযোগ। নারীর দৃষ্টি আলাদা, পরাশরী দৃষ্টি আলাদা। যদি কানেকশন তৈরি হয়, ব্যক্তির ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে? এটা থেকে বাঁচতে কে পারে? এবারে ক্যান্সেলেশন রুলও আছে। ভেনাসের ডিগ্রিটা কম, এইবার দেখো আবার ডিগ্রিতে ঢুকে পড়লাম। গ্রহ তো দেখিয়ে দেয়, ডিগ্রিতে যায় না। ভেনাসের ডিগ্রি বেশি, রাহুর ডিগ্রি কম, তাহলে ক্যান্সার হবে না, হলেও বেঁচে যাবে। অথবা জুপিটার ভালো আছে ছকে, বৃহস্পতি গুরু ভালো আছে, তো গুরু নিজের দৃষ্টি দিয়ে তাকে বাঁচিয়ে দেবে। অনেক কিছু জিনিস আছে, অ্যাস্ট্রোলজি এত সোজা নয়। আমি 2011 থেকে পড়া স্টার্ট করেছি, আজ অব্দি পড়ছি, টিল ডেট। পড়াতে গেলে পড়তে হবে, সোজা কথা। আমি সর্বজ্ঞানী, সব জেনে গেছি এই ভাব থাকলে খুব মুশকিল। যারা জানবে তারা ভুগবে না। একটা জিনিস জানতে চাইবো, যেটা আপনার হুম। আপনার এতক্ষণ ধরে কথা যা আমার মনে হলো, হুম। আপনার কাজে এবং আপনার শেখানোতে কিছুটা কেপির একটু আমি ভাগ পাচ্ছি। কারণ কেপির ভাগ তুমি পাচ্ছ এই কারণে, কারণ কেপি আলাদা জিনিস। আমি একটু শেষ করি হুম। আসলে। আমি পেয়েছি, যদি আমি ভুল হই আপনি হুম। আমাকে সংশোধন করবেন। এবং আমি দেখছি যেটা আপনি বৈদিক ছিল সেটা আপনি বললেন যে ওটা বৈদিক না, ওটা পারাশর। এবার হচ্ছে আমি কেপি নিয়ে একটা এপিসোড করেছিলাম, আপনি যদি দেখতে পান একটু নিচে গেলে দেখতে পাবেন। হুম। সেখানে যিনি এসছিলেন তিনি আমাকে বলছিলেন যে কেপিতে মাঝামাঝি কিছু নেই, হ্যাঁ বা না আছে। আর ওর প্রেডিকশন 90% বা 95% ম্যাচ করে। হুম। কিন্তু পারাশর বা বৈদিকে দেখা যাচ্ছে যে সেটাতে হতে পারে, এটা হতে পারে তোমার, মানে মাঝখানে মেবি একটা আছে। তো স্যার সবই তো আপনি বলছেন যে এটা জ্যোতিষীর মধ্যে, হুম। তাহলে এটার ভাগ ভাগ কেন আছে? আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, গণিতের বিভিন্ন ভাগ আছে, হুম অ্যালজেব্রা আছে, অ্যারিথমেটিক আছে, হুম ডিফারেন্সিয়েশন আছে, হুম ইন্টিগ্রেশন আছে, হুম লজিক আছে, স্ট্যাটিস্টিক্স আছে। হুম। প্রত্যেকের বিন্দুটা কি, গোলটা কি, একটা জায়গায় গিয়ে অ্যান্সার ইয়েস আসবে বা নো আসবে। তুমি কেপির কথা বলছো, কেপি ভালো, আমার কেপি জানি, আমি আগে কেপি পড়াতাম, এখন পড়াই না বর্তমানে। কেপিতে তুমি প্রেডিকশন করতে পারবে, প্রেডিকশন তোমাকে বলবে এই কাজটা হবে, হবে না। যেটা তোমার প্রোগ্রামে আমি শুনেছিলাম যিনি বলেছেন, ওটাকে বলে কেপি হোরারি। হোরারি। কেপি হোরারি, কেপির নিজস্ব হোরারি পদ্ধতি আছে, যেখানে তুমি যেখানেই বসে থাকো
অ্যাস্ট্রোলজি, কেপির মধ্যেও এত ভাগ? হ্যাঁ, কেপির হোরারি আছে, গুলবর্গ থিওরি আছে, কেপিতে অনেক জিনিস আছে, এলএসআরডি আছে। মানে খালি কেপি অ্যাস্ট্রোলজি নেই, না, অনেক, পারাশর অ্যাস্ট্রোলজি না, না, এই পারাশরের মধ্যে অনেক প্রচুর ভাগ আছে। পড়াশোনা, ফলদীপিকার নাম কজন শুনেছে? বৃহৎ জাতক। শুধু পড়াশোনা, পড়াশোনা তো রেফারেন্স নিয়েছে না ভাই। মানে আমি ওটা না, কিন্তু স্যার মানে একটা জিনিস তার মধ্যে মানে একটা বলতে গেলে একটা বই তার হুম, মধ্যে এতগুলো চ্যাপ্টার হুম, ভাগ ভাগ করা। হুম, প্রচুর চ্যাপ্টার। এখানে প্রবলেমটা কি হয়েছে নর্থ ইন্ডিয়ায় জানো? ঔরঙ্গজেবের জ্বালায় আমাদের স্ক্রিপচারগুলো, আমাদের ভাষারগুলো পুড়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে মন্দিরগুলো থেকে নিয়ে নিয়ে। আমাদের যে বুদ্ধ গয়া বা সারনাথ, যে মানে নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোকে সব জ্বালানো, ওখানে পুরো প্রাচীন পুঁথিগুলো সব আমাদের ভাষায় যেগুলো লেখা ছিল জ্বালিয়ে দিয়েছে। আর সাউথ ইন্ডিয়ান লবিতে গিয়ে আমি দেখেছি একটা জিনিস, সাউথের লোকেরা না বহুত সাউথের লোকেদের প্রেফার করে। আমি নিজে পড়েছি সাউথ ইন্ডিয়ান টিচারের কাছে, হয়তো আমাকে 10টা জিনিস শেখাচ্ছে, কিন্তু একটা জিনিস সে তার নিজের লোককেই বলবে এবং নিজের ভাষাতেও বলবে, যেটা তুমি বুঝতে পারবে না। এই লবিটা সাউথে চলে। তো আমি খাটতাম বলে, একটু কোশ্চেন করতাম বলে, তো লাস্টে উনি আমাকে কিছু জিনিস দিয়েছিলেন যেটা আমার খুব কাজে লাগে। এইবার ফিরে যাই রেমেডিতে। হুম। কেপির তুমি যে কথাটা বললে, কেপিতে কেন কেপির প্রেডিকশন 110% মিলবে, মিলবে, কিন্তু কখন? কখন? কেপিতে 4 সেকেন্ড হলেই তো সাবলট চেঞ্জ হয়ে যাবে। উইদিন 4 সেকেন্ড সাবলট উইল বি চেঞ্জ। একদম সাবলট চেঞ্জ হয়ে গেলে, কারণ কেপি উপনক্ষত্রের উপরে চলে, মানে রাশির ভেতরে কে থাকে? গ্রহ থাকে, হুম। গ্রহের ভেতর নক্ষত্র থাকে, হুম। নক্ষত্রের ভেতরে আবার পার্ট হচ্ছে উপনক্ষত্র। এটাই হচ্ছে ডিফারেন্স, সাউথ ইন্ডিয়ান পড়ানো আর নর্থ ইন্ডিয়ান পড়ানোর ডিফারেন্স আছে। উপনক্ষত্র, আর উপনক্ষত্রটা কি? সব থেকে বড় বাড়ি কি? রাশি। রাশির ভেতরে কে থাকে? গ্রহ, মানে বাড়ির দরজা হলো। হুম। গ্রহ থেকে তুমি ঢুকলে, তোমার বেডরুমে তুমি গেলে নক্ষত্রে, নক্ষত্র থেকে তুমি বাথরুমে ঢুকতে চাইছো, একদম লাস্ট পার্টে যেতে চাইছো, যেখানে গিয়ে তুমি কমফোর্ট ফিল করবে, সেই জায়গাটা বাথরুম। তো বাথরুমে তুমি গেলে উপনক্ষত্র। তাহলে একটা মানুষের উপনক্ষত্র 4 4 সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়, 10 মিনিটে অনেক কিছু চেঞ্জ হয়। তো কেপিতে যদি টাইমটা অরিজিনাল না দাও বাবা, তাহলে প্রেডিকশনটা 100% আসবে না, পড়াশোনাতেও আমি আসবে না। দিলাম টাইমিংটা ঠিক পার্সেন্টেজ হ্যাঁ, তাহলে তোমার পার্সেন্টেজ 100% আসবে, শিওর। শিওর। কিন্তু হ্যাঁ, কেপিতে কি করতে পারবে না, কেপির লোকেরা কি করে বলে দিচ্ছি। কেপির ভদ্রলোকেদের একটা স্ক্রিপ্ট আছে, পুরো স্ক্রিপ্ট আছে, আমার কাছে আছে, আমার থেকে অনেকেই কিনতে চায়। ওর বাইরে কোনো প্রশ্ন কেউ তোমায় করবে না লাইভ। আমি বিক্রি করি না, আমার ছাত্রছাত্রীদেরকে দিই। ওর মধ্যে 1500টা প্রশ্ন আছে, 1500 কোশ্চেন আছে বিভিন্ন টপিক সম্বন্ধে। আমি কবে গাড়ি কিনবো, আমার চাকরিতে ট্রান্সফার হবে কিনা, সব দেওয়া আছে ওখানে। ওই স্ক্রিপ্ট দেখে দেখে তুমি বলে দেবে, ওটা ইজি। একটা বাচ্চা ছেলেকে কেপি পড়তেও বেশি দিন সময় লাগে না। আমি কেপি পড়াতাম 14 থেকে 15টা ক্লাস কমপ্লিট করে দিতাম, ওই দিন 14 ক্লাস, 2 সপ্তাহে আমি পড়িয়ে কমপ্লিট করে দিতাম কেপি, 2 সপ্তাহে। তাও এখানে কেপির জন্য আলাদা করে এরা পয়সা নেয়, তারপরে হোরারি শেখাবো তার জন্য আবার একটা পয়সা নেয়। ইনস্টিটিউট গুলো এইভাবেই চলছে কলকাতায়। এরা বুঝতে পারে না, এরা ভাবে, মনে করো আমি যদি এখানে কেপি পড়াবো বলি, হুম। যে আমি বললাম হয়তো 7,000 টাকা নেবো, হুম। একবারে দিতে হবে, আমার কাছে পড়বে না। কাদের কাছে পড়বে বলো তো? যে বলবে 1,000 টাকা, এই 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, আপনাকে দীর্ঘ 6 মাস সময় দিচ্ছি, আপনি 1,000 টাকা করে দেবেন প্রত্যেক মাসে, তাহলে 6 2 8, 6 2 8 হলো। তারপরেই সে বলবে, এবার তার যখন শিখবে, এবং ক্লাস কটা? সপ্তাহে একটা। জ্যোতিষটা কি সপ্তাহে একদিন পড়লে মনে থাকে কারোর? প্রতিদিন অধ্যয়ন করতে হয়, এভরিডে। আমার 4:30 থেকে 15 তারিখের পর থেকে ফুল প্যাকড আপ, কোনো কিচ্ছু করতে পারবো, উঠতে পারবো না 10:30 অবধি। 2 2 ঘন্টার আমার ক্লাস চলবে, 3 3টে ব্যাচের, 3 3টে ব্যাচের নারীর। তো কেপিতে তোমার আপনি স্পেশালাইজেশন নারীতে করেছেন? নারীতে, লালকিতে, আমার সবে কোনো জায়গায় আমি স্পেশালাইজেশন করি না না। না না, আপনি আপনার কথার মধ্যে কিন্তু নারীর ব্যাপারটা অনেকবার আসছে। হুম, ধরুন আজকে এখানে কেউ ফোন নাম্বার নিয়ে আপনাকে ফোন হুম। করলো বা আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করলো, মানে এটা আমাকে কি কোনোভাবে বিশ্বাস করতে হবে যে আমি একটা হাতের ছাপ দেখে আপনি আমার সবকিছু বলে দিতে পারবেন? এটা যদি বিশ্বাস করতে হয়, তুমি একটু সার্চ করো, সার্চ করো। আমি তো মডার্ন পদ্ধতিতে দেখি, আমি যে পদ্ধতিতে দেখি, তাতে তোমার আমার হাত দেখারও দরকার নেই, কিছু দেখার দরকার নেই। তোমার কাছে টাইম নেই,
টাইম নেই জন্মের, আমি তোমার অ্যাকুরেট প্রেডিকশন করে বেরিয়ে যাব। তুমি শুধু আমাকে ডেট অফ বার্থটা বলে দেবে। নারীর বিশেষত্ব এইখানে, টাইমিং বলে দিতে পারে? টাইমিং দরকারই নেই, নো টাইম রিকোয়ার্ড। অগ্রস্ত নারীতে লেখা আছে টাইমের কোনো দরকার। আগেকার দিনের মুনি ঋষিরা কি টাইম দেখে দেখে বের করতো কি কারোর মনে থাকতো? একটু পেছনে ফিরে যাও তো, আমাদের থেকে 5 বছর আগে, থেকে তুমি আমার স্কুলে পড়তে, হ্যাঁ। 5 বছর আগে যে দাদারা পড়েছে, আমি 87 বর্ন, 1982 আগে আমাদের এখানে তো জন্ম পত্রিকা মৃত্যু পত্রিকা কিছুই ছিল না। তাদের বাবা মার কাছে গিয়ে, আমার বাবা মারও নেই। তো তার কাছে তার তুমি কিভাবে দেখবে? তুমি যদি পামেস্টি না জানো, এক সামুদ্রিক স্বাস্থ্য, পামস্টির পুরো ফর্ম হচ্ছে সামুদ্রিক স্বাস্থ্য। পামেস্টিরও বিভিন্ন ভাগ আছে, লাল কিতাব পামেস্টি আছে, নারীর পামেস্টি আছে, পরাশরী পামেস্টি আছে, পামেস্টি নিজে কিরোর পামেস্টি আছে। এগুলো বুঝতে হবে, এত ইজি নয়। এবার তুমি কারোর এখনকার দিনে পামেস্টি ভালো লোক তুমি পাবে না, হাত দেখার ভালো লোক নেই, অন্তত কলকাতাতে আমি দেখতে পাইনি। আমার প্রচুর ছাত্র বলে, আমি বলে দিই তাদেরকে, দিল্লিতে একজন আছেন, প্রায় ওনার কাছে তোমাকে মোটামুটি 6-7 মাস শিখতে হবে অ্যাডভান্স লেভেলে যেতে গেলে, ভালো শেখান। জেনুইন পামেস্ট সত্যি হয় হাতে লেখা সবকিছু ম্যাচ করে আপনি বলে দেওয়া যাবে? এবার বলে দিচ্ছি শোনো। এইবার দেখো, আমি যে বললাম তোমাকে যে কেপিতে 100% প্রেডিকশন হয়ে গেল, কেন? ও তো প্রেডিকশন দিল, উপায়, রেমেডি, নেক্সট কি হতে চলেছে, বিয়েটা হবে বলে দেবে, বিয়ের কোয়ালিটিটা বলে দেবে, বিয়ের বাচ্চা কবে হবে সেটাও বলে দেবে, সব বলে দেবে, ডেট টাইম বলে দেবে। বাচ্চাটা বিকলাঙ্গ জন্মাবে না বাচ্চাটা নর্মাল জন্মাবে, কোশ্চেনগুলোকে ভালো করে ভাববে। তখন তোমাকে নিজের বাবার কাছে যেতে হবে। কেপিটা বেশি দিন তৈরি হয়নি, কৃষ্ণমূর্তিজি এখন হয়তো বেঁচে নেই, ওনার ছেলে এখনো বেঁচে আছেন, সাপ্লেও আমার সাথে অনেক কনফারেন্স ওনার দেখাও হয়েছে, কথাও হয়েছে। কেপি হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি, ম্যাথামেটিক্সের উপরে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে ঈশ্বর। জ্যোতিষের প্রথমেই ফিরে যাই ঈশ্বরের আলো, তাহলে তুমি ঈশ্বরকে আলোই পেলে না, বিজ্ঞানের উপরেও অনেক কিছু আছে। তো বিজ্ঞানের উপরে যেটা আছে সেটা তুমি বুঝতেই পারলে। এইবার আমি বলতে চাইছিলাম যে এবার তোমাকে যেতে কোথায় হবে, তার আগে রেমেডি পার্টটা বলে দিই। আমি কিভাবে রেমেডি করি, কেন আমার রেমেডি কাজ করে মানুষের। প্রথম কথা আমি খুব প্রথমে বলে রাখি, দেখো গ্রহদের মধ্যেও না তত্ত্ব আছে, রাশিদের মধ্যেও তত্ত্ব আছে। কটা তত্ত্ব অরিজিনাল? 5টা তত্ত্ব দিয়ে আমাদের বডি তৈরি। এর মধ্যে যেদিনকে একটা তত্ত্ব শেষ হয়ে যাবে বডি থেকে, বডির যেমন আমাদের ম্যাক্সিমাম বডিতে যে জল তত্ত্ব রয়েছে, এই জল তত্ত্বটা যেদিনকে জোম নিজের পাঁচদণ্ড দিয়ে, ওই যে জোমের কথা বললাম কিছুক্ষণ আগে, প্ল্যানেটেও জোম আছে, বরুণ আছে, ইন্দ্র আছে, 5টা প্ল্যানেট শনি রেখেছে কষ্ট দেওয়ার জন্য, আর 2টো ছেলেকে রেখেছে কর্মের ফল দেওয়ার জন্য। একটার নাম হচ্ছে গুলিক আর একটার নাম হচ্ছে মাদি, আরেকজনও আছে তার নাম হচ্ছে ধোঁয়া। এই ক্যালকুলেশন গুলো সাউথের লোকেরা করে। এইগুলো ক্যালকুলেশন না করলে, এই প্ল্যানেট গুলোর যদি তুমি না দেখো, তোমার কখনো প্রেডিকশন 100% বসতে পারে না। কেন বৈদিকে বসতে চায় না, কেন নারীতে বসতে চায় না? কারণ হচ্ছে তোমরা যেগুলো করছো, যারা শেখাচ্ছে, নারী বিশাল বড়, সপ্তঋষি নারী, কাশ্যপ মুনির নিজস্ব হোরারই স্বাস্থ্য, যে পুরো হোরা। আজকে কি বার? আজকে তোমার বুধবার, মঙ্গলবার। তা মঙ্গলবার যদি হয়, এই টাইমে কোন প্ল্যানেট এখন কাজ করছে তার নিজস্ব হোরা উনি বার করেছে। 24 ঘন্টার হোরা আছে, 7টা প্ল্যানেটের আছে, রাহু কেতুর নেই। জেমিনি অ্যাস্ট্রোলজিতেও রাহু কেতুর ব্যাখ্যা নেই। তো জেমিনি তো আরো রিসার্চ করেছে, জেমিনি মুনি তো পড়াশোনার অনেক পড়ে এসেছেন, উনি তো আরো রিসার্চ করেছে। কটা জেমিনি অ্যাস্ট্রোলজির লোক আছে বলো কলকাতাতে, যারা জেমিনি অরিজিনাল জেমিনির কটা লোক আছে? আমি তো প্রথমবার শুনছি এটা। হ্যাঁ, তুমি তারা এরকম ভাবে, তারা কিন্তু এরকম বলে না। আমি কেন প্রথমবার শুনছি, এর কারণ হচ্ছে আপনি যেভাবে স্পেসিফিকলি বলছেন, তারা কিন্তু স্পেসিফিকলি এটা বলে না। বলবে না তো। আসল ব্যাপারটা হচ্ছে আমি সব জেনে গেছি, এই মেন্টালিটি যদি সবার মধ্যে থাকে, জানার অনেক কিছু আছে। ব্যাপার হচ্ছে নিজেদেরকে বুঝতে হবে, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক লোকের থেকে গিয়ে কাজ করাতে হবে।
কাউকে বলিনি আমার কাছে এসো, আমি পড়িয়েই সময় পাই না। কারণ আমি দেখছিলাম তোমার পডকাস্টেও দেখলাম, 2-3 জনের পডকাস্টেও দেখলাম কিছু ফেকদারি বাবারা এসছেন, তাদের জ্যোতিষ সম্বন্ধে আমার প্রচন্ড থেকে রাগ হলো। কারণ আমার তারা কিভাবে ব্যবসা করছে আমার জানার দরকার নেই, খুব 5 মিনিটে করে দিচ্ছে, কেউ ভূত ছাড়িয়ে নামিয়ে দিচ্ছে, ভূত এসে কামড়াচ্ছে। আরে নারী জ্যোতিষ বলো, লাল কিতাব বলো, কাউকে জ্যোতিষ কথা, ঈশ্বরের ওপরে কি ভূত আছে? ভূতের ক্ষমতা কি ঈশ্বরের ওপরে? তোমরা কি করো জানো, তোমাদের সমস্যা হচ্ছে তোমরা বাবাকে না ধরে ছেলেকে ধরতে যাও। কেপিকে তো কেপির বাবার কাছে যেতে হবে। কেপির বাবা কে? ওই শুক্র ঋষি, ওই ভৃগু ঋষি, ওই নন্দিকিশোর ঋষি, ওই পরাশর ঋষি, এরা হচ্ছে ভৃগুর মানে কেপির বাবা। এবং বাবাদের কাছে গিয়ে ওই জেমিনি মুনি কিছু না কিছু নতুন জিনিস আছে। তোমরা তো শুধুমাত্র বিংশোত্তরী দশা বলো, পরাশরীর তো আরো অনেক দশা আছে, অষ্টোত্তরী দশা আছে আছে জেমিনিতে 64 রকমের দশা সিস্টেম আছে, তার মধ্যে চর দশা বলে একটা জিনিস হয়। তারপরে তোমার যোগিনী দশা আছে, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। অষ্টক বর্গ কত বড় জিনিস পরাশরী ঋষির, সর্বত্র ভদ্রা চক্র, সুদর্শন চক্র। লোকে তুমি আমায় জিজ্ঞাসা করলেন আপনি নারীতে, নারী নয়, প্রথমে আমি পরাশরী দিয়ে শুরু করেছিলাম, তারপরে পরাশরীটা পড়বার পর যখন মনে হয়েছে যে এবার আমাকে একটু আরো প্রেডিকশনের জোর বাড়াতে হবে, অ্যাডভান্স পরাশরী হচ্ছে জেমিনি, জেমিনি পড়তে হবে তাকে। তারপরে যখন জোরটা তৈরি হলো, তারপরে সিস্টেমে গেলাম আমি লাল কিতাবে পড়লাম। লাল কিতাবে এরম এরম মোটা মোটা 5টা বই পড়তে, আর বই থেকে পড়তে ডাইরেক্ট, যেগুলো বাজারে পাওয়া যায় ওই বই পড়লে চলবে না। 5টা মোটা মোটা বই আছে, 1939, 1940, 1941, 1942, 1952। এই 5টা মোটা মোটা বইয়ের লাস্টের যে দুটো বই, সে দুটো পড়লেও কাজ হয়ে যায় 1952, কারণ ওটা হচ্ছে ফাইনাল এডিশন। ওখানেও পরাশরীকে ফলো করা আছে, ওখানেও পরাশরীকে ফলো করা আছে, কিন্তু যারা জানে না ওখানেও নারীকে ফলো করা আছে। মূল ত্রিকোণ, মূল ত্রিকোণের নাম বারবার ইউজ করে, কেন্দ্রের ঘর। লাল কিতাবে মূল ত্রিকোণকে বলা হয় হেল্পিং হাউসেস, মানে কোন ঘর কাকে ইয়ে করবে। মূল ত্রিকোণ মানে কি? 1-5-9, মানে প্রথম ঘর, লগ্নের প্রথম ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, মূল ত্রিকোণের ঘর। লাল কিতাব কি বলছে? প্রথম ঘরে বসে থাকা প্ল্যানেট পঞ্চম ঘরের প্ল্যানেটকে সাপোর্ট করে, পঞ্চম ঘরে বসে থাকা প্ল্যানেট 9th হাউসের প্ল্যানেটকে সাপোর্ট করে, 9th হাউসে বসে থাকা প্ল্যানেট ফার্স্ট হাউসকে সাপোর্ট করে। এটা হয়ে গেল। নারী সিস্টেমে কি আছে? নারী সিস্টেমে হচ্ছে ট্রাইন থিওরি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে ট্রাইন নিয়েছে। 1-5-9 ধর্ম ট্রাইন, দেখলে ওখানে বসে থাকা গ্রহ। ব্যাপারটা হচ্ছে বোঝার, 3টে শাস্ত্রই কিন্তু একই কথা বলছে, 3টে শাস্ত্রই একই কথা বললো, কিন্তু বোঝানোর থিওরিটা আলাদা হয়ে গেল। পরাশরীতে বলছে কেন্দ্রের ঘর, কেন্দ্রের ঘর কোনগুলো? 1-4-7-10। লাল কিতাবে বলছে বন্ধ মুঠি কা ঘর, বন্ধ মুঠি। লাল কিতাবে বলছে বুধ কি নালি, তোতে কি পন্থী, সব নাম কেউ শোনেনি, বলে লাভ নেই, পড়তে হবে। লাল কিতাব বাজে, কেন বাজে? লাল কিতাব এই কারণে বাজে, আমি পড়তে জানি না সেই জন্য বাজে, আমাকে জানতে হবে। আমি বৈদিক পড়ে হঠাৎ করে একটা পাতি বই কিনে নিলাম, পাওয়া যায় মার্কেটে, যিনি লিখেছেন উনি এখন গালাগালিও খাচ্ছেন, অনেক নাম করা জ্যোতিষী, উনি রাজ জ্যোতিষী বলেন নিজেকে। যাই হোক, ওনার একটি বই আছে লাল কিতাব সম্বন্ধে, লাল কিতাব এবং তার টোটকা, ঠিক আছে? ওই বইটা পড়ছে, পড়ে লাল কিতাব সম্বন্ধে না জেনে কি বলছে? বলছে আপনি শ্মশান থেকে জল নিয়ে এসে বাড়িতে রাখুন। কেন ভাই? আপনার 8ম ঘরে চন্দ্র আছে, শ্মশান থেকে এনে বাড়িতে রাখবে। লাল কিতাবে কি সেটা বলেছে? এত ইজি? সাইড এফেক্ট দেখা যাবে, সাইড এফেক্ট হয়তো। লাল কিতাবে প্রথমে বলি, বলে লাল কিতাবে, দেখো লাল কিতাব প্রচন্ড সাইন্টিফিক, তুমি শুধু নারী কেন, আমি তোমার লাল কিতাবও বলে দিচ্ছি। রাশি কটা? 12টা। নক্ষত্র কটা? পরাশরীতে 27টা নক্ষত্র, কিন্তু অরিজিনালি অভিজিৎকেও নক্ষত্র ধরা হয়, অভিজিৎ নক্ষত্রকে নিয়ে 28টা নক্ষত্র, তাহলে 28 + 12 40 দিন, ঠিক আছে? এবং রাহু এবং কেতু 1.5 দিন 1.5 দিন, 3 দিন, 40 + 3 43 দিন। তার মানে টোটাল সিস্টেমটাকে 43 দিনের রেমেডিতে নিয়ে এলো।
টোটাল সিস্টেমটাকে। লাল কিতাবের যারা পডকাস্ট করছে আপনাদেরকে, মানে তোমার যত দর্শক আছে বা যাদেরকে, আপনারা কিন্তু লাল কিতাবের রেমেডি করার আগে কোনো উপযুক্ত লাল কিতাবের যারা প্র্যাকটিশনার তাদের কাছে গিয়ে দেখিয়ে তবে সেই রেমেডি কি করবেন। করে বুঝবে? আপনি তো বলছেন আপনার মতো করে। না, আমি আমি করবো না। না, আমি যে বিদ্যাটা জানি না হ্যাঁ, আমি সেই বিদ্যার রেমেডি করবো কেন? আমার মেন হচ্ছে, দেখো তুমি জানো হোমিওপ্যাথি একটা চিকিৎসা বা স্বাস্থ্য, অ্যালোপ্যাথি একটা চিকিৎসা, লাল কিতাব হচ্ছে অ্যালোপ্যাথি। আপনাকে আমি সেটা বলছি না স্যার। আপনি যাদের দর্শকদের বলছেন এই কথাটা, এবার তো কেউ লিখে দেবে না যে আমি লাল কিতাবের এরকমভাবে ভালো জানি বা এরকম জানি। এবার একটা আপনাকে তো বুঝতে মানুষের হবে, দেখুন। সাথে তোমাকে বুঝতে হবে, দেখো আমাকে কেউ গেলে লাল কিতাবের যারা এক্সপার্ট তারা তোমাকে কার্মিক রেমেডি দেবে, নারীর এক্সপার্টরা কার্মিক রেমেডি দেবে, কিছু ক্রিস্টাল দিতে পারে, হুম, ঠিক আছে, কিন্তু ফট করে স্টোন রেমেডি দেবে না, কারণ স্টোন রেমেডি দেওয়া যায় না। এবং স্টোন রেমেডি পড়াশোনাদেরও দেওয়া উচিত নয়, যাকে এনাদের যারা পড়েছেন তাদেরকেই বলে দিচ্ছি। 4 রকমের তত্ত্ব দিয়ে কথা হচ্ছিল, টোটাল 5টা তত্ত্ব, একটা তত্ত্ব কমে গেলে শেষ। এইবার প্রত্যেকটা রাশি, যেমন অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে 1 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, মানে হচ্ছে মেষ, সিংহ, ধনু। এদের রেমেডি কি? এদের রেমেডি হচ্ছে হবন করা, যজ্ঞ করা। অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্বের কাজ হচ্ছে হবন করা। পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো আছে তারা পড়তে পারে স্টোন, কারণ স্টোনটা পৃথিবীতে তৈরি হয়, তাদের ওই রেমেডিটা কাজ করবে। জলতত্ত্বের যে সব রাশিরা আছে, মানে সেই রাশিগুলো তোমার কি কাজ করবে? তোমার জলতত্ত্বের রাশিগুলো তোমার জল প্রবাহ। এবার তোমার যার কাজটা হচ্ছে না কেন তাকে তো এটা বুঝতে হবে। আমার জলতত্ত্বের রাশি, আমি চলে গেলাম অ্যাস্ট্রোলজার বলে, আমাকে তো করতে হবে জল প্রবাহ। গ্রহকে প্রদান করতে গেলে গ্রহকে কি ব্যাপারে কোন দরজা দিয়ে ঢুকবে দরজাটা তো জানতে হবে। 4টে দরজা আছে, একটা স্টোন রেমেডি রয়েছে, হুম, একটা হবন মন্ত্র উচ্চারণ, কারণ বায়ুর মধ্যে দিয়ে মন্ত্র উচ্চারণ হয়। হুম, হবন অগ্নিতত্ত্বের জন্য, বায়ুতত্ত্বের মন্ত্র উচ্চারণ এসে গেল। হুম, জলতত্ত্বে জলে বিসর্জন দেওয়া, জলে প্রবাহ করা, হুম, ঠিক আছে, জলকে বাড়িতে এনে রাখা পার্টিকুলার ডেতে, হুম। এগুলোতে প্রচুর কাজ হয়। কিন্তু আমরা কি করি, সবাইকার জন্য স্টোন প্রেফারেবল নয়, সবাই স্টোন পড়তে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। স্টোন পড়লেই যে কাজ হবে তা নয়। স্টোন এমনই একটা জিনিস, ভালো, যেমন আমি স্টোন নিয়ে যখন জিমোলজি পড়লাম, ওটা আমার পড়ার দরকার ছিল, কারণ আমি স্টোন চিনি খুব ভালো। স্টোন পড়তে গেলে একটা জিনিস বুঝতে হবে, স্টোন, ভালো স্টোনের ভালো দাম আছে। তোমার ক্ষমতা নেই, তোমাকে যে তুমি যদি ভাবো আমি এটা পোখরাজ পাবো, এটা পোখরাজ কাজ করবে পৃথিবী তত্ত্বের রাশির ওপরে, কখন কাজ করবে? যখন তার মধ্যে কোনো রকম হিটেড ট্রিটেড নয়। সিলোনিস হিটেড ট্রিটেড পোখরাজ চলবে না, টপ কোয়ালিটির পোখরাজ পড়তে হবে সিলোনিসের, যেটা কিনতে গেলে কম করে। বডি ওয়েট তোমার যত কেজি হবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। যদি তোমার বডি ওয়েট 80 কেজি হয় তো তুমি 10 দিয়ে ভাগ করলে তোমায় কত পড়তে হবে? 8 ক্যারেট, 8 ক্যারেট। তোমাকে জ্যোতিষী লিখছে আপনি 4 রতি 5 রতি, ক্যারেট বড়, রতি তার থেকে ছোট। হুম, তো এবার 8 ক্যারেট যদি না পড়তে পারো, সেখানেও বলা আছে মিনিমাম 5 ক্যারেট পড়তে হবে। এবার যে সিলোনিস পোকরাজটা কিনতে হবে মোটামুটি 15,000 থেকে শুরু করো, তোমার যেমন বাজেট। তাহলে কিরাম যাচ্ছে? কারণ তোমাকে সে দেবে কোথা থেকে? তার শ্রীলঙ্কা থেকে আমদানি করার খরচা নেই। যে সার্টিফিকেটটা তৈরি হয় IGI, সেই সার্টিফিকেটটা করানোর কস্টিংই হচ্ছে 12,000 টাকা। আমারই কানাডার এক কাস্টমারকে আমার কিনে IGI করিয়ে পাঠানো, নেবে না। দেখো সেগমেন্ট দু রকমের হয়, আমাকে বুঝতে হবে আমি 250 টাকা, 501 টাকা, 1000 টাকার জ্যোতিষীর কাছে যাব, নাই 5,000 টাকার কাছে যাব। সেগমেন্ট অন্যরকম হয় না, দু রকমের। মানুষ কিভাবে ঠকে জানো? এই যে 500 টাকার লালিপপ, এই যে 1000 টাকার লালিপপ, এই লালিপপটা দেখে আর ওইখানে গিয়ে তারপর এরা বন্দুক বার করে, আপনার এই হয়ে যাবে, ওই নিজেরাই মানুষ ভেবে দেখুক, নিজেরাই মানুষ ভেবে দেখুক। যত আমরা ভাই পড়েছি, পয়সা খরচা করে পড়েছি, তো দেখবো আপনাকে 2.5 ঘন্টা ধরে, ওই 15 মিনিটে ছাড়বো না। দিনে অন্তত 2টোর বেশি কাস্টমার দেখতে পারি, খুব ম্যাক্সিমাম হলে 2জন। আমি তো পয়সা নেবই, আমার দ্যাট ইজ মাই প্রফেশন। বাট আমি আপনার কাছে বলবো না আমি স্টোন বিক্রেতা নই।
আমি যে কারণে কোনো জুয়েলারি শপে বসি না। কেন? ওই কমিশনের ব্যবসায় আমার ব্যবসা করার দরকার নেই। আমি 200টা লোক দেখে কাজ করব না, আমি মাসে 5টা লোককে দেখব, কনফিডেন্টলি তাদের কাজ করব। আমার 100টা লোক দেখার কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি যে স্টোনের ব্যাপারে বলছেন, এই যে জুয়েলারি শপের ব্যাপারে, আমার এখানে একজন এসেছিলেন, তিনি বলছেন যে জুয়েলারি যে শপগুলো আছে তারাও নাকি নকল পাথর বিক্রি করে। করে তো স্যার এটা তো আমাকে যদি আপনি দেন কোনো পাথর, দেখতে এটা অরিজিনাল না, কৌশিক এটা দাও বলো তো অরিজিনাল মানে নকলটা আমাকে বলো তো, আমি কিন্তু বলতে পারবো না। পারবে না, তাহলে কি করা উচিত? আমার মতো তো আরো 80-90 জানে না, কিচ্ছু করতে হবে না। পাথরটা যেদিন দেবেন আপনারা নিয়ে চলে যাবেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমাদের এখানে 1200 টাকা নিত, এখন বোধহয় 1500 সামথিং কিছু নেয়। ওই পাথরটা দিয়ে আসবেন, কিচ্ছু বলবেন না, পাথরটার রিপোর্ট বেরোবে, ঠিক আছে? জিএসআই বলা হয় ওই সার্টিফিকেটটাকে, সেখানেই প্রমাণিত হয়ে যাবে কি আছে না আছে। আপনি একজনকে বিশ্বাস করে আপনার কষ্টার্জিত 30, 40, 50, 1 লাখ, আবার তো কবচের তো আরো বড় ব্যাপার আছে। কবচ বাবা, কবচে কি লাগে? কবজে লাগে যে জিনিসটা, সেটা যন্ত্র, একদম ঠিক কথা। এছাড়াও অনেক দ্রব্য লাগে তার ভেতরে, কেউ ফুল, বেলপাতা, যন্ত্র তো এতে পাওয়া যায়, বড় বাজারে পাওয়া যায়, পুরো লেখা থাকে। তুমি শুধু নাম আর গোত্রটা বসাবে, ভোজ্যপত্রে লেখা আছে পুরো কোন তান্ত্রিক হাতে করে লিখছে, ওটা লেখে আবার মুসলিমরা, ওটা আবার আলাদা এক ধরনের ব্যবসা। এত সুন্দর লিখবে ভোজ্যপত্রের এইটুকু, এটা হাতের তোমার এই আঙুলের সমান, এটা এক ধরনের শিল্প। ওটা কিনে আনছে, তোমার নামগোত্রটা বসাচ্ছে, পুড়ছে, মোম ভরছে। কার সময় আছে তোমার জন্য জব করার? একটা কবজ দিতে গেলে তার জব আছে। এইভাবেই বিজনেস চলছে। আর বগলার যে মন্ত্র, এখন বগলাকে নিয়ে খুব বিজনেস হচ্ছে, আমি দেখলাম। যেহেতু মা আমার অধিষ্ঠাত্রী, মা পীতাম্বরা, তো মায়ের বিজনেসটাকে এইভাবে করো না, কারণ বগলা কিন্তু প্রত্যঙ্গিরা দেবী। যেদিনকে প্রত্যঙ্গিরা কথার অর্থ হচ্ছে উল্টো যেদিন মারবে, বগলা কিন্তু ধনাধ্যক্ষা ধনাদা, মানে হচ্ছে ধনের অধ্যক্ষা। যে বগলার অরিজিনাল সাধক হবে, সে কখনো, প্রথম কথা, তার কোনো খাওয়া পড়ার অভাব থাকবে না। ফার্স্টে মা আমাকে সব দেয়, আমি তোমায় বলে দিচ্ছি, আমার স্টুডেন্ট মা দেয়, আমার প্রতিদিন যে অ্যাকাউন্টে যে রোল হয় টাকা, এভরিডে মা আমাকে দিতে থাকে, এভরিডে। বাট কন্ডিশন কি? কন্ডিশন একটাই, ওই ভুলভাল বুজরুকি দিয়ে মাকে নিয়ে বিক্রি না। মায়ের কাছে তুমি ভিক্ষা চাইতে পারো, তোমার অকাত কি আছে? তুমি মাকে কি দিয়ে দেবে? তোমার অকাত আছে? আমিও কি বাড়িতে রাখতে পারবো বা মোগলের ছবি? তুমি বাড়িতে রাখতেই পারো, ছবি রাখতে পারো, তাকে পুজো দিতে পারো। আমি তো মাকে সবাই বলে হলুদ, আরে পীতাম্বরা দেবী, উনি মায়ের তো এতগুলো রূপ, সবাই তো মা। কিন্তু তুমি তন্ত্রমতে দীক্ষিত হয়ে তুমি ভুলভাল করছো। যেমন আমি বগলা বুকির দীক্ষা আছে আমার যেমন তার পুজো পাঠ করার সিস্টেম আলাদা, সবকিছু সম্পূর্ণ। কিন্তু তুমি কি জিনিসটাকে নিয়ে, এটা আমার তো 2011 সাল থেকে, আমি যখন খুব প্রবলেমে ছিলাম, মাকে আমি সেই থেকে পেয়েছি। না, আমি যদি ধরুন আমি রাখি, হ্যাঁ, তুমি রাখতেই পারো, তুমি নর্মাল তাকে, বগলাকে তুমি বাড়িতে রাখতে পারো, তোমাকে কোনো মন্ত্র পড়তে হবে না, কোনো মন্ত্র পড়ার দরকার নেই। তুমি নর্মাল তাকে মাতৃরূপে পুজোই করো না। তোমরা ভুলটা কোথায় করছো? তুমি গুরু ঠিক করলে না, তুমি মন্ত্রটা উচ্চারণ করে নিলে, দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক। মাকে যে কেউ রাখতে পারে, ভক্তি বলেও একটা ভাব হয়, ভক্তিভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু পেয়েছেন ঈশ্বরকে, ভক্তিভাবে পেয়েছেন। তো রামপ্রসাদ তন্ত্র জানতেন, মা শিখিয়ে নেবে, মা যোগ্য লোককে শেখাবে। মাথায় এত বড় তিলক পরে, গলায় 10টা রুদ্রাক্ষ পরে শুটিং স্টেটে এসে বলা খুব সোজা। 10টা এমন এমন ছক উঠিয়ে তাদেরকে দিয়ে দিতে পারি না, 10টা দেখে বলতে পারবে না। কারণ তারাও যাদের কাছ থেকে শিখেছে, তারা তো 15 মিনিটের তান্ত্রিক, 15 মিনিটের জ্যোতিষ, 15 মিনিট জ্যোতিষ 15 মিনিটের। কেন তুমি বলো, আজকের ডেটে ভালো ভালো যারা জ্যোতিষী আছে কলকাতাতে, তারা ভালো ফিস চার্জ করে, কেন করবে না? দেখিও না,
তুমি দেখিও না, তুমি ওদের কাছে যাও, গিয়ে ঠকো। আমারও তো দরকার নেই, আমারও একটা সেগমেন্টে বিজনেসের দরকার। আমি তো সব সেগমেন্টে গিয়ে বিজনেস করব না। কেউ দেখবে কারোর কাছে সিলেদার্সের শু খুব ভালো লাগে, কেউ বাটার শু পরে। অথবা তুমি যদি ভাবো কেউ গাড়িও তো ভাগ আছে, মার্সিডিজের একরকম দাম, মারুতির একরকম দাম, বুগাটির একরকম দাম। তো বিভিন্ন তুমি কোথায় চড়বে, দ্যাট ইজ ইয়োর চয়েস। বড় ডাক্তার দেখাতে গেলে পয়সা বড় বার করতে হবে, তবেই তুমি ট্রিটমেন্ট পাবে। আর আমাদের রাও সাহেব একটা কথা বলতেন, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে দেখি না, বন্ধু বান্ধবকে দেখতে চাই না। বিকজ কি প্রবলেম জ্যোতিষের তখনই শুরু হবে, ভাই একটু দেখে দে। এটা আমার প্রফেশন, এটা করে আমার সংসার চলে। নিজের প্রফেশনকে যদি কেউ সম্মান দেয় তাহলে সে উঠবে উপরে, আর যদি প্রফেশনকে সম্মান না দেয় প্রবলেম। আমাদের এই পডকাস্ট দুনিয়াতে বা আমার এই চ্যানেলে অনেকে এসছে, পিএলআর একটা সাবজেক্ট আছে, বা পিএলআর বা আকাশিক রিডিং। এই জ্যোতিষের সাথে আকাশিক রিডিং বা পিএলআর কোনোভাবে কানেক্টেড আছে? আচ্ছা, এবার তোমাকে আমি বলি, হ্যাঁ কানেক্টেড তো। দেখো ওকাল্ট সায়েন্স, টোটাল সায়েন্সটা হচ্ছে ওকাল্ট সায়েন্স। কেউ কেউ এসে বলে তার উচ্চারণটা হচ্ছে ওকাল সায়েন্স। ওকাল, ওকাল হয় না, ওকাল্ট অকাল্ট বলে, বা অকাল্ট। অকাল্ট। ওকাল বলে কিছু হয় না। তো তার বিভিন্ন ভাগ আছে। প্রথম ভাগই হচ্ছে জ্যোতিষ, ফার্স্ট পার্ট হচ্ছে জ্যোতিষ, তার সাব ব্রাঞ্চ হচ্ছে এরা। নারী জ্যোতিষে আমাদের তিনজন হিন্দু মত অনুযায়ী বা সনাতন অনুযায়ী ত্রিদেব রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। একটা বাচ্চা কোন কিরম কর্ম, তার জন্মের আগে সেটা ডিসাইড করে শিব, যে সে তার পূর্বজন্মে কি ধরনের কর্ম করেছে, সেই অনুযায়ী এই যে বাচ্চাটি জন্ম নিতে চলেছে, এ কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাবে, কি কি চ্যালেঞ্জেস তার লাইফে আসবে। শিব রূপ, এই যে শিবের যে রূপ, এই শিব স্টার্টিং করাবে, শিবই আবার ফিনিশ করাবে। কাকে দিয়ে বলছি এবার শোনো। শিবের এই রূপের কাজটা করে শনি। শনি তোমার পূর্বজন্মের কর্মফলের হিসেব রাখে। 7.5 মানেই খারাপ নয়, পূর্বজন্মের কর্ম তোমার যেরকম আছে সেটাই তুমি পাচ্ছ, এই জন্মেরটা পরে পাবে। এই যে জন্মেরটা এটা পরে পাবে, আবার কোনো না কোনো জন্মে পাবে, পরেরটাতেই পাবে কিনা কোনো বলা যায় না। ও, বলা যায় না, পরেরটাতে নাও পেতে নাও পারে। পেতে পারো, নাও পেতে পারো, নাও পেতে পারো। মানে একদম পরেরটাতেই পাবো এরম কোনো কনসেপ্ট নেই। শনির কাজ হয়ে গেল, শনিদেব হচ্ছে মহাদেব, যিনি বাচ্চার কর্ম ফলদাতা বলা হয় না, কর্মের যেরকম ছিল পাস্ট লাইফের সেই অনুযায়ী সাজিয়ে দিল। নেক্সট, এইবার ব্রহ্মা, এবার ও তো কর্মের হিসেব দেখে ব্রহ্মাকে দিয়ে দিল, ব্রহ্মা এবার বাচ্চাটার সৃষ্টি করবে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা এই কাজটা দিয়ে রেখেছে বৃহস্পতিকে, মানে গুরুকে বা জুপিটারকে। জুপিটার কি করবে, তোমার পূর্বজন্মের কিরকম পুণ্য সঞ্চয় আছে, সেই পুণ্য সঞ্চয় অনুযায়ী তোমার লাইফে কখন তোমার কোন বাড়িতে জন্ম হবে, তুমি কত দূর লেখাপড়া শিখবে, কোন বাড়ির মেয়ের সাথে বা ছেলের সাথে তোমার বিয়ে হবে, তোমার সন্তান হবে কিনা, এই সব কিছু যত লাইফের বড় বড় ঘটনা বা ইভেন্ট গুলো আছে সেইগুলো ডিসাইড করে ব্রহ্মা রূপী গুরু। যে কারণে লাল কিতাবে বলা হয় বৃহস্পতিকে কিসমত কা কারক। বৃহস্পতিকে বলা হয় শ্বাসের কারক। এই বৃহস্পতি তোমার শ্বাস লিখেছে। তুমি জোরে জোরে যদি কপালভাতি করতে থাকো, তুমি টাইমের আগে কিন্তু মরে যাবে। মনে করো আমি যখন জন্মেছি, বৃহস্পতি লিখে দিয়েছে 50 কোটি শ্বাস, তো 50 কোটি শ্বাস আমাকে জিতে হবে, জীবিত থাকতে হবে। যেদিনকে আমার 50 কোটি হয়ে যাবে, আমাদের যে শরীরটা সেটা জল তত্ত্ব দিয়ে বানানো, আবার যখন এর পরেরটায় আসছি তখন বলবো এসে যে কেমন করে মরবে মানুষ। এই বড় বড় ইভেন্টগুলো ঘটছে। এবার বৃহস্পতিকে আমরা তাও গালাগালি দিই, কি বলি, আমার বৃহস্পতির মহাদশে। আরে ভাই, বৃহস্পতি কিসমতের কারক, বৃহস্পতি এটা লিখে রেখে দাও। কারোর ছকে যদি পীড়িত থাকে, পীড়িতর ডেফিনেশন কি? পীড়িতর ডেফিনেশন, বৃহস্পতি হয়তো বক্রি আছে, বৃহস্পতি হয়তো নিচস্থ আছে, মানে দশম রাশি মকরে নিচের থাকে, বৃহস্পতি মকরে নিচের ফল দেয়।
তোর নিচস্থ আছে বা বৃহস্পতি নিজের শত্রু বুধ শুক্র রাহু, বুধ শুক্র রাহু এদের দ্বারা পীড়িত কিনা, ঠিক আছে, তাহলে বৃহস্পতির কাজ এরকম হবে। এবার অরিজিনালি বৃহস্পতি কিন্তু এই যে নিচস্থ বলে একটা কথা আছে জ্যোতিষে, নিচস্থ কেন থাকে প্ল্যানেট জানো? নিচস্থ এই কারণে থাকে প্ল্যানেটটা, তোমাকে তোমার মাটিটাকে না পায়ের, মাটির সাথে পায়ের না টাচটা করিয়ে রাখে, উড়তে দেবে না। তুমি যেদিনকে স্ট্রাগল করবে লাইফে ওই প্ল্যানেট তোমাকে সর্বাধিক ফল দেবে। নিচস্থ বলে জ্যোতিষে কিছু হয় না, এগুলো ব্যবসা। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ বিজনেস অ্যান্ড হোয়াট ইজ জ্যোতিষ। এইবার তুমি বৃহস্পতি সবকিছু লিখে দিল, কিসমত, চাকরি, বিদেশ যাত্রা সব লিখে দিল। বৃহস্পতি কি করে, তোমার পুণ্য অনুযায়ী, যত পুণ্য তুমি সঞ্চয় করেছো আগের জন্মে সেই অনুযায়ী তোমাকে দান করবে। এইবার তোমার লাইফটা কিরকম চলবে সেটা আছে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু এই কাজটা করে সূর্যদেব, সূর্য মহারাজ। সূর্য মহারাজের জন্যই কোন প্ল্যানেট কোথায় বোঝা, সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা প্ল্যানেট ঘুরছে। সূর্য কোনো প্ল্যানেটকে অস্তমিত করতে পারে, কম্বাস্টেড করতে পারে। সূর্য কোনো প্ল্যানেটকে রেট্রোগ্রেডও করতে পারে, মানে বক্রি করতে পারে। সূর্য কোনো প্ল্যানেটকে নিচ উচ্চ করতে পারে। তাহলে সূর্যর কতটা কাজ, যে কারণে সূর্যের আরেক নাম আদিত্য নারায়ণও বলা হয়। এটা কে করে? এই কারণে নারায়ণ রূপী শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবদ গীতায়, তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, নিষ্কাম কর্ম, ফল দেবার মালিক আমি। শনি যদি কর্ম ফলদাতা হয়, কর্মের সিদ্ধান্তদাতা হচ্ছেন নারায়ণ। তোমরা একটা জিনিস মনে করো তো, এই যে প্রেমানন্দ মহারাজ কি ভদ্রলোক, ভারতবর্ষ এরকম, উনার তো দুটো কিডনি খারাপ, মুসলিম ব্যক্তি পর্যন্ত ওনাকে কিডনি দিতে গেছেন যে আমার কিডনিটা আমি, বেঁচে আছেন কেন? আমি যে প্রথমেই বললাম জ্যোতিষ কথার অর্থ ঈশ্বরের পথে প্রেরিত হওয়া। আমরা আজকে যে জায়গাটায় মিস করছি সেটা হচ্ছে কিছু সার্কাসের লোক আছে, সার্কাস পার্টি আছে, যারা ভালো করে ভেকদারি সন্ন্যাসীর বেশে মানুষকে লুটছে। এটাই হচ্ছে মেন প্রবলেম। এরপর দেখো, এইবার তোমাকে সব সিদ্ধান্ত হয়ে গেল। প্রথম ঘর হচ্ছে তুমি নিজে, ফার্স্ট হাউস, লগ্ন তুমি নিজে। আর অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর। আর মৃত্যুর দরজা কি, অষ্টমের অষ্টম ঘর তৃতীয় ঘর। এটা আবার অনেকে জানে না। অষ্টম থেকে 8 গুণ, তাহলে থার্ড হাউস আসবে। থার্ড হাউসকে যে কারণে পরাক্রমেরও হাউস বলা হয়। এবার পরাক্রমের হাউস যদি পীড়িত হয়ে যায়, বা পরাক্রমের ঘরে যদি কোনো পাপি প্ল্যানেট বসে যায়, তাহলে কি হবে? মৃত্যুতে খুবই দুর্বিষহ হয়ে যাবে, হবে, হতেই হবে। তাড়াতাড়ি মৃত্যু, মানে দুর্বিষহ, ক্রনিক্যাল ডিজিজ এসে যায়, ক্রনিক্যাল ডিজিজ এসে যায়। আর একটা বড় সূত্র বলে দিচ্ছি, রাহু যত ডিগ্রিতে আছে, রাহু অথবা কেতু একই ডিগ্রিতে তো থাকে, সেম ডিগ্রিতে যে প্ল্যানেট থাকবে তাদের ক্রনিক্যাল, সেই প্ল্যানেটের দশা অন্তর্দশায় ক্রনিক্যাল ডিজিজ হবে, পীড়িত করবে সেই প্ল্যানেটকে। এ তো গেল এরকম। জ্যোতিষের প্রথম যে উদ্দেশ্য, এবার তোমায় বলি, সব প্ল্যানেট সবাইকে দিতে আসে না। জ্যোতিষটাকে 3টে প্ল্যানেট দিয়ে ভাগ করো, 3 ভাগে ভাগ করছি প্ল্যানেটকে। একজনকে বলে ডেস্টিনি প্রমোটার, যে প্ল্যানেটগুলো আমাকে দিতে এসছে। কে কে দেবে? সব থেকে যে লোকটাকে ভয় পাও তোমরা, শনি। স্যাটার্ন ইজ দ্য ডেস্টিনি প্রমোটার, ভেরি সুইট প্ল্যানেট, বাট ওই যে বললাম কর্মা ইজ আ বিচ। তুমি যেরকম কর্ম করেছো অন্যকে দোষ দিয়ে লাভ নেই। শনি, সূর্য, শনি, সূর্য, বৃহস্পতি, শুক্র এবং বুধ, এই 5টা প্ল্যানেটের দশা অন্তর্দশা তোমার লাইফে কিছু বলবে, ভালো কাজ করাবে তোমাকে দিয়ে, কিন্তু তোমার ডেস্টিনিকে প্রমোট করে। ডেস্টিনি, তারপরে কে আসবে? ম্যানিপুলেটর। প্রমোটার এলো, এবার ডেস্টিনি ম্যানিপুলেটর প্ল্যানেট। কে কে? চন্দ্র। তোমরা তো জানো চন্দ্র খুব ভালো প্ল্যানেট। চন্দ্র নিজে একটা আনস্টেবল প্ল্যানেট, প্ল্যানেট অফ ব্লেম। চন্দ্র আর মঙ্গল হচ্ছে ডেস্টিনি ম্যানিপুলেটর, বুঝতে পারলে? চন্দ্রের জন্য ব্লেম লাগে। নারী অ্যাস্ট্রোলজিতে চন্দ্র হচ্ছে সর্বাধিক খতরনাক গ্রহ।
আমার নিজের যদি পকেটে পয়সা না থাকে, আমার কাছে কেউ এসে যদি খেতে চায়, আমার নিজেরই খাওয়ার পয়সা নেই, আমি কি তাকে হেল্প করতে পারবো? যে প্ল্যানেটটা নিজে স্টেবল নয়, সে কি অন্য লোককে হেল্প করতে পারবে? পারবে না। তাকে নিজেকে আগে স্টেবল হতে হবে। যার মুভমেন্ট 2.5 দিন করে রাশি পরিবর্তন করে, যে প্ল্যান এত ফাস্ট চলে, সে কখনো বড় ইভেন্টের ঘটনা ঘটাতে পারে না। চন্দ্রের দৃষ্টিটা লাগে যে কোন দিনে ঘটবে, ওই জন্য এত ফাস্ট মুভ করে। কথা বুঝে যেতে পারলাম? তাহলে মনের জোর তো সব থেকে বেশি না, মনের জোর সব থেকে বেশি মানুষের। আর চন্দ্রের জন্যই জোয়ার ভাটা হয় পৃথিবীতে। আমাদের বডিটা 70% জল, তাহলে আমাদের বডিতে ইমোশনাল কখনো ভালো কখনো খারাপ, চন্দ্রের কারণে। চন্দ্রের কারণে। চন্দ্র যেমন করে ঘুরছে, দ্যাট ইজ দ্য লজিক। এইবার চন্দ্রের পর কে আসবে? মঙ্গল। মঙ্গল। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। হনুমানজিকে তখনই বললাম, মঙ্গল কি করে? অ্যাকশনের প্ল্যানের মাথায় বুদ্ধি নেই। মঙ্গল মানে হচ্ছে যত ইউনিফর্ম আছে না, ইউনিফর্ম ওয়ার্ক মঙ্গলের জব গুলো। মঙ্গল ভালো হলে তোমাকে আর্মি বানাবে, মঙ্গল ভালো হলে তোমাকে পুলিশ বানাবে, মঙ্গল ভালো হলে তুমি বড় স্পোর্টসম্যান তৈরি হতে পারবে। মঙ্গল দরকার। মাঙ্গলিক মাঙ্গলিক করে বলে, মাঙ্গলিকে তো শুধু লগ্ন কুণ্ডলী থেকে দেখতে শিখেছে। চন্দ্রকুণ্ডলী বলে একটা জিনিস হয়, চন্দ্রকে লগ্ন বানিয়ে সেখান থেকেও ধরে মাঙ্গলিকের বিচার হয়। দুরকম ভাবে বিচার হয় মাঙ্গলিকের। কিন্তু আমি মাঙ্গলিক মানি না। মাঙ্গলিক কিচ্ছু নয়, মঙ্গল একটা ডেস্টিনি ম্যানিপুলেটর প্ল্যানেট। সে যে ঘরে বসবে, আমি মানি না বলছি না, ক্লাসিক বুক বলছে আই এম নো ওয়ান, আমি মানার কিছু নয়। বাট আমাদের মধ্যে কি হয়, আমরা একটা শিখে নিলাম, বৈদিক শিখতে গেলে কথা বললাম কম করে 3 থেকে 3.5 বছর, আর সপ্তাহে কম করে 3 থেকে 4 দিন পড়তেই হবে তাকে, মানে শুধু পড়াতে হবে। তারপর তাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়তে হবে, বিভিন্ন চ্যাটের উপরে রিসার্চ করতে হবে। এবার লাস্টে কে আসবে? প্রমোটার পেয়ে গেছো, ম্যানিপুলেটর পেয়ে, অবস্ট্রাক্টর, ডেস্টিনি অবস্ট্রাক্টর প্ল্যানেট, এটা হচ্ছে রাহু আর কেতু। রাহুকে তো অবস্ট্রাক্ট করে। ইয়েস, অবস্ট্রাক্টর। অবস্ট্রাক্টর মানে হচ্ছে, রাহু মিন্স অ্যাটাচমেন্ট, কেতু মিন্স ডিট্যাচমেন্ট, এইটুকুনি সবাই বলে। হ্যাঁ। রাহুর সব থেকে বড় গুণ হচ্ছে, রাহু তোমার কোন প্ল্যানেটের সাথে বসে আছে বা কোন প্ল্যানেটের ঘরে বসে আছে। কোন প্ল্যানেট, কারণ কোনো না কোনো রাশিতে তো রাহু বসবে, তার তো একটা লট থাকবে। আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে নৈসর্গিক ন্যাচারাল বেনিফিট দুটোই প্ল্যানেট আছে, শুক্র এবং বৃহস্পতি। বোঝা গেল? রাহু বৃহস্পতির সাথে বসলে কি হবে? গুরুচণ্ডাল দোষ হবে, এটাই বলবে। গুরুচণ্ডাল দোষ নয়, গুরুচণ্ডালটা আবার যোগও। কোনো প্ল্যানেট হিট করে না মেটেরিয়ালিস্টিক লাইফকে, প্ল্যানেট হিট করে তোমার সজীব কারক তত্ত্বকে, নির্জীব কারক তত্ত্বের উপরে হিট করে না। রাহু জুপিটারের উপরে বসলে কি হবে? তোমাকে গুরু, যেমন আমারই আছে রাহু জুপিটার, কিন্তু কোন হাউসে আছে সেটা ম্যাটার করছে। কোন হাউসে আছে? 11th হাউসে, হাউস অফ ডিজায়ার, হাউস অফ উইশ ফুলফিলমেন্ট। এবং তার সাথে কি, সেই 11 হাউসের নাম্বার হচ্ছে 12, রাশির নাম্বার 12, মানে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির নিজে ডিপোজিটে, সেখানে রাহু গেছে। এবার রাহুর কাজ কেমন করবে? রাহু গুরুর এবার এটাকে বাড়িয়ে দেবে, কার্যক্ষমতাটাকে বাড়াবে, রাহু অনুঘটকের কাজ করবে এখানে। আর সেই রাহুটাকে তুমি বলে দিলে অবস্ট্রাক্টর। এবার এই রাহুটা গিয়ে যদি মঙ্গলের সাথে টাচ করে, কি হবে তখন? অ্যাক্সিডেন্ট ঘটবে, বিশাল বড় বিস্ফোরণ ঘটবে ওখানে। তোমাকে বুঝতে হবে যে রাহু কোন প্ল্যানেটকে দৃষ্টি দিচ্ছে বা কার সাথে বসছে। রাহুর কিন্তু সপ্তম দৃষ্টি নেই, রাহু কেতুর সপ্তম দৃষ্টি হয় না, অনেক ইনস্টিটিউটে পড়িয়েছে। রাহু এবং কেতুর কোনো সপ্তম দৃষ্টি নেই। নারীতেও আমাদের বলা আছে, পরিষ্কার বুকসে লেখা আছে, সপ্তম দৃষ্টি রাহু কেতুর হয় না। এবং রাহু এবং কেতু এরা সবসময় উল্টোই চলে, এদের উল্টোটাই সোজা। এরা ঘড়ির কাঁটার দিকে চলে। ঘড়ির কাঁটা যেভাবে চলছে, রাহু আর কেতু হচ্ছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। তাহলে রাহু কেতু সবথেকে বড় রেমেডি কি? বি আ পাংচুয়াল। যাদের রাহু বা কেতুর সমস্যা আছে, সে যদি পাংচুয়ালিটি হয়ে যায়, রাহুর যদি প্রবলেম থাকে, রাস্তায় যারা জমাদার বা পরিষ্কার করে যারা, বা কোনো ভিখারি জাতীয় ব্যক্তি, এদেরকে যদি কিছু অর্থ দান করে বা কিছু খাওয়ায়, রাহুর এটা সব থেকে বড় রেমেডি, গোমেত নয়। ডেস্টিনিকে বুঝতে গেলে আগে স্ট্রেংথ বার করো প্ল্যানেটের,
কিছু প্ল্যানেট তোমাকে দিতে এসছে, কিছু প্ল্যানেট নিতে এসছে। যে প্ল্যানেট দিতে এসছে তাতে মার্সিডিজের ইঞ্জিন লাগাও, তাকে পাওয়ার দাও। স্টোন পড়া মানে পাওয়ার দেওয়া। ইউ উইল গিভ হিম দ্য পাওয়ার। আর যে দিতে আসেনি, এই মনে করো রাহু কারো প্রবলেম করছে, তাকে তুমি পাওয়ার দিচ্ছ, তাহলে কি হবে? যতটা খারাপ হচ্ছে খারাপটা আরো বাড়বে। রাহু যত খারাপ হবে অ্যাডিকশন বাড়বে, রাহু যত খারাপ হবে অ্যাক্সিডেন্ট বাড়বে। আর রাহুর ভালো হলে কি হবে? রাহুর ভালো হলে রাত্রিরে শুয়ে শুয়ে কোটিপতি হয়ে যাবে, বুঝতেও পারবে না। রাহুর গ্রোথটা হচ্ছে উপরে নিচ। রাহু বেসিক্যালি শনির এজেন্ট। শনিকে লাল কিতাবে বলা হয়, যে প্রথমেই বললাম সার্পেন্ট হেড আর সার্পেন্ট টেল, হুম শনিকে বলা হয় সাপ। সাপের মুখ হচ্ছে রাহু, আর ল্যাজ হচ্ছে কেতু। কেতু ডিট্যাচমেন্ট নয়, কেতু যে ভাবে বসে আছে সেই ভাবটা হচ্ছে তোমাকে তোমার পূর্বজন্মে তুমি সেটা পেয়ে গেছো। তুমি ওই ঘরের যে কারক তত্ত্ব, সেই কারক তত্ত্বটা তুমি পাবে না, কারণ 5th হাউসে কেতু বসে আছে, পঞ্চম ভাবে বসে আছে। তার মানে কি তুমি তোমার পূর্বজন্মে, জ্যোতিষের সন্তান কথার অর্থ কিন্তু মেয়ে সন্তান নয়, পুত্র সন্তান। কেন পুত্র সন্তান? কন্যার ডেফিনেশন আলাদা জ্যোতিষে। আমার যেমন 5th হাউসে কেতু বসে আছে, কি বললো? লাইফে তোমার প্রেম, সেই প্রেম কখনো সম্পূর্ণতা পাবে না যদি তুমি এক্সপেকটেশন করো। কেতুর এটা এনার্জি। ইফ ইউ এক্সপেক্ট ফ্রম দ্যাট হাউস, ইউ উইল নট গেট দ্যাট হাউস। জানেই না। কেতুকে দিয়ে যদি কাজ করাতে হয়, যে ঘরে বসে যে তার কারক তত্ত্বের থেকে তোমার এক্সপেকটেশন থাকলেও রেখো না, অটোমেটিক্যালি সেটা তোমায় কেতু দেবে। আমার প্রথম সন্তান, একটাই সন্তান আমার মেয়ে, হুম কারণ 5th হাউসে বসে আছে। সন্তান ভাগ্য লেট করাবে, দেবে না। যখন আমি এক্সপেক্ট করলাম না, তখন আমার মেয়ে হলো। আমি যদি এক্সপেক্ট করতাম আমার বাচ্চা হবে, তাহলে দিত না, দেবে না। আমি উচ্চশিক্ষা পারবো না করতে, এটা এক্সপেক্ট করেছি বলে উচ্চশিক্ষা করতে পেরেছি। তখন তো না জেনে করতে পেরেছি, কারণ বাবা মারা গেছে। আমি 12 পরীক্ষা দিয়ে যখন ভর্তি হচ্ছি কলেজে, সেই টাইমেই আমার বাবা মারা গেছে। মানে 12ই জুলাই আমার বাবা মারা যায়। তখন একটা, আর তার 1 মাস বাদে আমার দাদুও মারা যান, ঠাকুরদা। এমন একটা ডিলেমার টাইম আমার লাইফে গেছিল। তার মানেটা কি? উচ্চশিক্ষায় বাঁধা, পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষাও দেখা যায়। তো আমি তো ভেবেছিলাম আমাদের কিছু আর হবে না। যদি ভাবতাম হয়ে যাবে, তাহলে তো গল্প করে দিত। তাই কেতু যার যে ভাবে বসে আছে, প্রত্যেক মানুষের উচিত সেই ভাবের কারক তত্ত্বগুলো জেনে সেই ভাবের জিনিসগুলো এক্সপেক্ট না করা। এটাই হচ্ছে মেন। ঠিক আছে। আজকে কিন্তু শিখলাম জ্যোতিষটা। হ্যাঁ, সত্যি আমি বলছি, আশা করি, মানে, দেখো আমি আহ, সবসময়ই চাই মানুষকে করতে। আজকে আপনি যেভাবে বৈদিক হোক, কেপি হোক, বা যতটা আমরা শিখেছি আপনার কাছ দিয়ে আজকে, স্যার, মানে সত্যি আছে শিখলাম আজকে। এতক্ষণ যারা যারা আছে তারাও শিখেছেন, এবং বাদিকে নাম্বার দেওয়া আছে। চেম্বারের কথা আমি বলবো না, কারণ আপনি বেশি লোক দেখেন না। আপনি একবার আমাকে দেখাতে গেলে অনলাইনে বুক করতে বলবে, একটু র্যাশ থাকে আমার। দেখুন স্যার, আপনার নাম্বার দেওয়া আছে, হুম। হোয়াটসঅ্যাপ করতে আমি এখনই বলে দিচ্ছি, তারা হোয়াটসঅ্যাপ করুক। আপনি তাদের সাথে আপনার মতো করে আপনি ডিল করবেন, কারণ আমি আপনার হয়ে আমি বলবো না, কারণ আমার সেই যোগ্যতাটা নেই স্যার। দাঁড়ান। আপনি কথা বলে নেবেন, আপনাদেরকেও বলছি। আর আমি এটা বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু একটা কথা আপনাকে আমি মানে জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে আপনার প্রথম পডকাস্ট এটা স্যার, কেমন লাগলো? যদি ছোট্ট করে ফিডব্যাক দেন, কে পডকাস্টে কেমন লাগলো? পডকাস্টিং ভালো, তোমার ভালো লেগেছে। তোমার ভিডিওগুলো দেখতাম, প্রচুর গুণী মানুষ তোমার ভিডিওতে এসছেন, তো দেখে আমার মনে হয়েছিল। তারপর তোমার সাথে তুমি অ্যাপ্রোচ করেছিলে, একদম, তা আমি আসতে পেরেছি। আমার একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল জানি স্যার। মাঝখানে। তো যাই হোক, আশা করছি বিগত দিনে তুমি যদি আবার ডাকো, নিশ্চয়ই আসবো। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। এবং মানুষ যদি চায় আরো কিছু শিখতে, জ্যোতিষটা খালি বিজনেস না, এটা একটা বিদ্যা, এবং অনেক বৈদিক বিদ্যা, অনেক পুরনো বিদ্যা, অনেক পুরনো, মানে সব থেকে বড় কথা দেখো, আমি কবেকার বিদ্যা এটা, মানে আইটা নিয়ে কেস হয়ে গেছিল। প্রফেসর কেন রায়ের নামটা ফাটলো কখন? সুপ্রিম কোর্টে এই কেস উঠেছিল। প্রফেসর কেন রাও পুরো গিয়ে ওখানে জাজমেন্ট চেঞ্জ করায়, প্রপার প্রেডিকশন দিয়ে। অ্যাস্ট্রোলজি ইজ দ্য সাবজেক্ট অফ বিলিনিয়ার্স, নট ফর মিলিনিয়ার্স। এটা একটা ভয়ঙ্কর মানুষের কথা, একটু সার্চ করে দেখো। যারা বিলিনিয়ার্স আছে, কোটিপতিদের সাবজেক্ট এটা, ছোট কারো সাবজেক্ট নয় এটা।
কে.এন. রাও স্যার নিয়ে গিয়ে পুরো প্রুফ করেছিলেন বিদ্যাটা বাজে নয়, যে শিখেছে সে বাজে। অ্যাস্ট্রোলজার শুড বি রং, বাট অ্যাস্ট্রোলজি নট। অ্যাস্ট্রোলজার হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি কখনো বিদ্যাটা খারাপ নয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের স্যার, এনাকে আমি অ্যাস্ট্রোলজার, আমি কি বলবো আমি জানি না এনাকে আমি কি বলবো, তাই জন্য আমি এনাকে সায়ন স্যার বলছি। স্যার থ্যাংক ইউ আসার জন্য। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার স্যার।